বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাড়ি থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1267তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলামের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল রংপুরের এক গ্রামে বসবাস করে 2000 জিন। রংপুরের প্রত্যন্ত এলাকার এক গ্রামে বসবাস করে 2000 জিন, আর সেই গ্রামে কোনো মানুষ বসবাস করে না। আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া রংপুরের প্রত্যন্ত এলাকার এক গ্রামীণ ভৌতিক ঘটনা, যে গল্পটা শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে, ভয়ে আপনার শরীরের রক্ত হিম হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই আরিফুলের জীবনের এই আশ্চর্যজনক ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আরিফুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, রয়েছে আমার মা, আর কেউ নেই। আমার জীবনের গল্পটা 8-10টা ছেলের জীবনের মতো নয়। আমার জীবনের গল্পটা যতটা না ভয়ঙ্কর ততটাই কষ্টদায়ক। আমার বাড়ি যদিও হয়ে থাকে রংপুর, আমি শুনেছিলাম আমার পূর্বপুরুষ, আমার মা এবং আমার বাবার বংশ যারা আছে তারা সবাই রংপুরের বাসিন্দা, কিন্তু আমার জন্মস্থান হচ্ছে রাজধানী ঢাকায়। রাজধানী ঢাকায় কোনো এক বস্তিতে আমি জন্মগ্রহণ করি। সেখানেই আমার শৈশবে বেড়ে ওঠা। সেখানে আমি আস্তে আস্তে করে বস্তির ওই ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতে করতে আস্তে আস্তে করে বড় হই। যখন আমি বুঝতে শিখি তখন আমি আমার পরিবারের মাঝে অলওয়েজ একটি সমস্যা দেখতে পাই। সমস্যাটা হচ্ছে এরকম, আমার বাবা প্রতিনিয়ত আমার মায়ের সাথে ঝগড়া করতো। আমার বাবা কারণে অকারণে আমার মায়ের গায়ে হাত তুলতো, মাকে মারতো, মাকে টর্চার করতো। আমার বাবা পেশায় ছিলেন একজন ব্যবসায়ী, তবে আমার বাবা তেমন কোনো নামি দামি বড় ব্যবসায়ী না। বিভিন্ন পার্টি সেন্টারগুলোতে অনেক বিয়ের অনুষ্ঠান যে হতো, সেই বিয়ের অনুষ্ঠান থেকে আমার আব্বা বিয়ের যে অনুষ্ঠান হওয়ার পরে অবশিষ্ট যে খাবারগুলো থাকতো ওই খাবারগুলো আমার আব্বা কিনে নিত, এবং ওই খাবারগুলো কিনে নেওয়ার পরে আমার বাবা বিভিন্ন বস্তিতে ওই বিয়ের ঝুটা খাবারগুলো বিক্রি করতো। এটাই ছিল আমার আব্বার একমাত্র ব্যবসা, এবং এই কাজ করে আমার বাবা যে টাকা উপার্জন করতো তা দিয়ে খুব কষ্ট করে মাকে আর আমাকে ঢাকা শহরের এক বস্তি বাসায় আমাদেরকে রাখতো। এরপরেও আব্বা প্রতিনিয়ত আমার মায়ের গায়ে হাত তুলতো। আমার মাও একটা ফ্যাক্টরিতে চাকরি করতো, এবং মায়ের ওই ফ্যাক্টরিতে চাকরি করা অবস্থায় মা যে টাকা বেতন পাইতো সেই টাকাও আমার বাবা আমার মায়ের কাছ থেকে জোর জবস্তি করে নিয়ে যেত। মাকে আমার বাবা এক বিন্দু পরিমাণে শান্তি দিত না। অলওয়েজে আমার মায়ের গায়ে হাত তোলা, মাকে টর্চার করা, মাকে অত্যাচার করা, এবং প্রতিটা নিয়ত মা এই অত্যাচারে জর্জরিত ছিল। একটা পর্যায়ে মা সিদ্ধান্ত নিল যে তিনি আর এত অত্যাচার সহ্য করবেন না। এত অত্যাচার মুখ বুজে সহ্য করে তিনি এই পরিবারে আর থাকবেন না, এখান থেকে তিনি চলে যাবেন। আমার বয়স তখন প্রায় 9 বৎসরের কাছাকাছি, 8 থেকে 9 বৎসর। ওই বয়সে একদিন আমার মা আমাকে বলতেছে তিনি বহু বছর আগে, আমার মায়ের বয়স যখন প্রায় 14 বছর, তখন আমার আম্মা রংপুরের ওই গ্রাম থেকে চলে আসে, এবং 14 বছর বয়সে আমার মা মানুষের বাসা বাড়িতে কাজ করতো। সেখান থেকে আমার মা একটা ফ্যাক্টরিতে চাকরি করে, ওইখান থেকে আমার আব্বার সাথে আমার মায়ের পরিচয়। এরপরে আমার বাবা আমার মাকে বিয়ে করে। আমার মা মূলত তার গ্রামের কোনো ঠিকানাই সঠিকভাবে বলতে পারে না। এরপরেও একদিন রাতে আমার আব্বার সাথে ঝগড়াঝাটি করে আমার মা আমাকে নিয়ে রওনা দিল। মা রংপুরে তার গ্রামের বাড়িতে চলে যাবে, এবং জিগজাগ এই ঢাকা শহরে আমার মা আর থাকবে না, আর কখনোই এই রঙিন শহরে আমাকে নিয়ে আমার মা ফিরবে না। কোনো এক গুটগুটে অন্ধকার রাতের বেলা আমার মা তখন আমাকে বুকে নিয়ে এই বাসা ত্যাগ করে। বাসা ত্যাগ করে আমরা তখন শুধু রংপুরের উদ্দেশ্যে রওনা দিই। মাঝপথে গাড়িটা যাওয়ার পরে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়। গাড়ি নষ্ট হয়ে যাওয়ার পরে গাড়ির যে হেল্পার ছিলেন তিনি বললেন যে আপনারা যদি পারেন অন্য গাড়ি দিয়ে চলে যান, আমাদের গাড়ি ঠিক হতে অনেকটা সময় লাগবে। সেখানে কিছু মানুষ ছিল যারা হয়তো আমাদের মতোই গরিব ছিল, তাদের পকেটে টাকা ছিল না। দিনের প্রায় 7 ঘন্টা তারা ওখানে অপেক্ষা করে।
গাড়ি ঠিক হবে এবং গাড়ি ঠিক হলে পরে আবারও যাবে। 7 ঘন্টা পরে ঢাকা থেকে আপনার হেল্পার আনা হয়, মিস্ত্রি আনা হয়, এরা গাড়ি ঠিক করে। ঠিক করলে পরে ওই গাড়ি দিয়ে আমার মা আর আমি আবারও রওনা দিলাম শুধু রংপুরের উদ্দেশ্যে। রাত্র প্রায় আনুমানিক 2টা থেকে 3টার মতো বাজে। এইরকম একটা সময় যেই স্টেশন আমার মাকে নামিয়ে দেওয়ার কথা, ওই স্টেশন থেকে আমার মাকে তখন নামিয়ে দেওয়া হয়। নামিয়ে দেওয়ার পরে চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোনো মানুষ দেখা যাচ্ছে না, একেবারে নীরব নিস্তব্ধ একটা এলাকা। জোনাকি পোকারা অন্ধকারাচ্ছন্নে ঘুরে বেড়াচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে আমার মা তখন ভাবতেছে কি করবে। আমার মা গাড়ি থেকে নেমে চিন্তা করে, এই যে বাজারে আমার মাকে গাড়ি থেকে নামাই দিছে, আমার মা ভাবতেছে এই গ্রামেও আমি থাকতে পারবো না, কারণ এই গ্রামটাও অনেক ভয়ঙ্কর একটা গ্রাম। ওই বাজারটা, যে বাজারে আমার মাকে গাড়ি থেকে নামিয়ে দেয়, অনেকে আমার মায়ের দিকে ফলো করতেছে। আমার মা যেন চেনা জায়গা, মানে পরিচিত জায়গা, এরকমটা মনে করে আমাকে নিয়ে আমার মা তখন সামনের দিকে হাঁটতে শুরু করে। সামনের দিকে হাঁটতে 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 আমার মা অনেক দূর পর্যন্ত হেঁটে চলে আসে। অনেকটা দূর হেঁটে আসার পরে আমি মাকে বলি, মা তুমি কি নানু বাড়ি চিনতে পারতেছো? তুমি কি যাইতে পারবা? মা আমারে বলে, না, আমি তো তোর নানু বাড়ি চিনতে পারছি না, আর তোর নানা নানি কেউই তো বেঁচে নাই, তোর এক মামা আছে, জানি না তোর ওই মামা এখন গ্রামে থাকে কি না, নাকি সেও কোথায় চলে গেছে। আর তোর ওই মামার সাথেও আমার সম্পর্ক ভালো না, উনি আমাকে ওখানে জায়গা দিবে বলেও আমার মনে হয় না। আমি তখন বললাম, মা এরকম গুটগুটে অন্ধকার রাতের বেলায় তা তুমি কোথায় হেঁটে যাচ্ছ? আমরা কোথায় যাব? যদি আমরা কোনো ঠিকানাই না জানি, আমাদের গন্তব্যের কোনো ঠিকানাই আমরা না জানি, তাহলে এভাবে অন্ধকার রাতে হেঁটে হেঁটে আমরা কত দূর পর্যন্ত যাব? আমার মা আমারে বলে, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে, চল আমরা হাঁটতে থাকি। রাতের ওই গুটগুটে অন্ধকারে গ্রামের পথ ধরে আমি তখন আমার মায়ের হাত ধরে হাঁটতেছি। অনেকটা দূর হাঁটার পরে একটা গ্রাম আমি দেখতে পাই। ওই গ্রামে বাতি জ্বলতেছে, মনে হচ্ছে কেউ একজন ওই বাতি নিয়ে রাস্তায় মানে বাড়ির মধ্যে হাঁটতেছে। এটা রাস্তার পাশ থেকে মোটামুটি খানিকটা দূরে। আমি তখন বললাম, মা ওই গ্রামে মনে হয় কেউ সজাগ আছে, দেখো কে জানি কুফি বাতি হাতে নিয়ে হাঁটতেছে, আমরা কি ওই গ্রামে যাব? আমার মা বলে, দেখি কে হাঁটতেছে। এই বলে মা তখন ওই গ্রামের দিকে হাঁটতে শুরু করে। খানিকটা হাঁটতে 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 আমরা গ্রামটাকে রাস্তা থেকে যতটা কাছে দেখেছিলাম, এই গ্রামটা কিন্তু আসলে ততটা কাছে ছিল না। এই রাস্তা থেকে গ্রামটা অনেকটাই দূরে ছিল। এরপরেও মায়ের সাথে হাঁটি হাঁটি পাপা করে করে আসতে আসতে একটা পর্যায়ে গ্রামের কাছাকাছি চলে আসি। এবং গ্রামের কাছাকাছি আসলে পরে তখন গ্রামের ভিতরে ঢুকে দেখতে পাই একটা বৃদ্ধ মহিলা একটা উঠানের মধ্যে বসে আছে। বৃদ্ধ মহিলা উঠানের মধ্যে বসে আছে, কিন্তু একটা জিনিস কি জানেন, আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম, গাড়ি থেকে নেমেছিলাম, তখন দেখলাম চারদিকটা একেবারে অন্ধকারাচ্ছন্ন, একেবারে গুটগুটে অন্ধকার, হাত মিললে হাত দেখা যায় না, এইরকম একটা অন্ধকার। কিন্তু যখন আমরা এই গ্রামের ভিতরে ঢুকলাম এবং ওই বাড়ির মধ্যে বুড়ির কাছে আসলাম, তখন দেখলাম আকাশে বড় একটা চাঁদ উঠেছে এবং চারদিকটা মোটামুটি অনেকটাই আলোকিত। আমার মা তখন ওই বুড়িরে বলতেছে, মা ভালো আছেন? এই কথাটা বলার পরেই বুড়ি তখন বসে আমার মাকে বলে, ভালো আছি, বস। এরকম করেই বলতেছে, যেন এই বুড়ি আমার মায়ের সাথে অনেক পরিচিত। এইটা বলার পরে এই বুড়ি যখন আমার মাকে বসতে বলল, মা তখন আমাকে নিয়ে ওই বিছানার মধ্যে বসছে। বসার পরে বুড়ি আমার মাকে জিজ্ঞেস করে, কিছু খাবি? আমার মা বলে, না গো মা, কিছু খাবো না, আপনি কি আমাকে চিনেন? বুড়ি বলে, আমি সবাইকেই চিনি। বুড়ির কথাগুলো জানি কেমন অদ্ভুত ছিল, স্বাভাবিক মানুষের মতো কথা বলতেছে না। আমার বুড়ি তখন ভিতরে ঢুকে আমার মায়ের জন্য ভাত, মাছ, ডাল অনেক কিছু নিয়ে আসলো। মা তো প্রচণ্ড রকমের ক্ষুধার্ত ছিল, আজকে 2 দিন জোরে গাড়িতে জার্নি করতেছে, শুধু রাস্তার পানি আর দোকানের কলা বন ছাড়া আমার মায়ের পেটে আর কিছুই ছিল না। ক্ষুধার্ত মা তখন আমাকে বলল যে, আরিফুল রে, খাইবি? আমিও তখন হাত না ধুয়েও গপ গপ করে ভাত আর মাছ আর ডাল পেট ভরে ভাত খাইছি। খাওয়ার পরে ওই বুড়ি বলতেছে, তুই কোথায় যাবি? আমার মা তখন বুড়িরে বলতেছে, মাগো, যাওয়ার মতো তো কোনো জায়গা আমার নাই, আমার স্বামীর অত্যাচারে আমি জর্জরিত। আমার স্বামী আমার বেতন পাইতাম, বেতনের টাকা নিয়ে যায়, আমার ছেলেটাকে পড়াশোনা করায় না, আমার গায়ে হাত তোলে। শেষ পর্যন্ত স্বামীর অত্যাচারে বাপের ভিটাতেই আসছি, কিন্তু আমার বাবা মা কেউ বেঁচে নাই, আছে আমার এক ভাই। আমার এই ভাই আজও গ্রামে আসছে কিনা সেটাও আমি জানি না। আমাদের গ্রামের তেমন কোনো ঠিকানা আমার জানা নাই। এরপরেও আমি গ্রামের উদ্দেশ্যে হাঁটতেছি, যদি গ্রাম খুঁজে পাই তো ওই গ্রামেই যাব। বুড়ি তখন বলতেছে, এখন এত রাত্রে বেলায় তুই যে একা একা ছেলেটাকে নিয়ে যাবি,
তোর তো একটা বিপদ হতে পারে। একটা বিষয় আমি আপনাকে ওখানে বলে রাখি, আমার মা যে ওই বুড়ির সাথে কথা বলে এবং বুড়ি যে আমার মায়ের কাছে দাঁড়িয়ে আছে, মানে চারদিকে কোনো মানুষ নাই, মানে গ্রামটা এইরকম একটা গ্রাম যেটা পরিত্যক্ত গ্রামের মতো মনে হয়। ঘর বাড়িগুলো মনে হয় অনেক ভাঙা এবং দেখে মনে হচ্ছে বছরের পর বছর এই গ্রামে কোনো মানুষের বসবাস নাই। আমার মা তখন বুড়িরে বলতেছে যে এই গ্রামটা এরকম নীরব কেন, এই গ্রামে মানুষ নেই কেন? বুড়ি বলে এই গ্রামে 2000 মানুষের বসবাস। এটা শোনার পর আমার মা বলে তাহলে কোনো মানুষের কোনো শব্দ পাচ্ছি না, প্রতিটা বাড়িতেই অন্ধকার, কোনো বাড়িতে আলো জ্বলে না, শুধু আপনার বাড়িটা ছাড়া। বুড়ি তখন আমার মাকে বলে তোরা একটা কথা বলি, তুই যদি পারিস আমার সাথে থেকে যা, আমার এখান থেকে তোর যাওয়ার প্রয়োজন নাই, আমি এখানে একাই থাকি, আমার ছেলে মেয়ে কেউ নাই, তুই যদি আমার সাথে থাকিস তাহলে আমার অনেকটা ভালো লাগবে, তুই আমার সাথে থেকে যা। আমার মা তখন বুড়িরে বলতেছে আমি তো আপনাকে চিনি না, আর আপনাদের এখানে থাকবো, কি কাজ করব। ওই বুড়ি তখন আমার মাকে বলে তোর কোনো কাজ করতে হবে না, তুই আমার বাড়িতে থাক, আমার বাড়িতে থাকবি, খাবি, এটাই তোর কাজ। এই বলার পর আমার মা তখন সারা রাত ওই বুড়ির সাথে গল্প করতেছে, এখানে বসে বসে কথা বলতেছে। ফজরের আজানের কিছুক্ষণ আগে বুড়ি তখন আমার মাকে বলল তুই থাক, আমি একটু আসতেছি। এইটা বলে যখন আজানটা দিল তখন বুড়িটা এখান থেকে চলে গেল। বুড়িটা চলে যাওয়ার পরে আজানের খানিকটা পরে বুড়ি আবারও ঘর থেকে বের হইছে। বের হয়ে আমার মাকে বলে তুই কি নামাজ পড়বি? আমার মা বলে আমার শরীরটা তো ভালো না, আমি নামাজ পড়তে পারবো। বুড়ি বলে নামাজ পড়া ভালো, নামাজ আদায় করা ভালো, তুই নামাজ পড়, একটা কাজ কর, ওইদিকে অজুখানা আছে, অজু করে আয়। তখন আমার মা একটা পুকুরে অজু করতে যায় এবং আমি আমার মায়ের সাথে হাঁটতে হাঁটতে ওই পুকুর পাড়ের দিকে যাই। যদি বিশ্বাস করেন পুকুর পাড়ে যাওয়ার পরে মনে হয়েছে যে এই পুকুরে শত বৎসর মনে হয় কোনো মানুষ আসে না। মানে পুকুরের আশেপাশে বড় বড় গাছগাছালি হয়ে মানে লতাপাতা হয়ে পুকুরটাকে একদম ঢেকে ফেলেছে। এরপরেও আমার মা ওই পানিতে অজু সারে, অজু সম্পূর্ণ করে আমার মা তখন বুড়ির কাছে আসে। সেই মুহূর্তে বুড়ি আমার মাকে একটা বিছনা করে দেয় উঠানের মধ্যে। আমার মা তখন ঘরের ওই আঙিনায় বিছনায়, তখন মা ফজরের নামাজটা আদায় করে। ফজরের নামাজটা আদায় করার পরে বুড়ি বলে আমি সারা রাত জেগে থাকি, সারাদিন ঘুমাই, তোর থাকতে এখানে সমস্যা হবে, তুই তোর ভাইয়ের বাড়িতে যাওয়ার দরকার নাই, তুই আমার সাথে থাক, আমি তোকে খাওয়া দাওয়া করাবো, তুই আমার কাছে থাকবি, আমার কাছেই খাবি। আমার মা বলে এটা আপনি কেমন কথা বলতেছেন, আপনার কাছে থাকবো, আপনার কাছে খাবো এবং কি কাজ করবো আমি এখানে? বুড়ি বারবার আমার আম্মাকে একটা কথাই বলে তোর কোনো কাজ করার প্রয়োজন নাই, যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে কি আমার মেয়েটা আমার কাছে খাওয়া দাওয়া করতো না? তুই আমার মেয়ের মতো আমার কাছে খাওয়া দাওয়া করবি, তোর কোনো কাজকাম করতে হবে না। এইভাবে বলার পরে একটা পর্যায়ে আমার আম্মা তখন রাজি হয়। তো ওখানে যখন দিন হলো, মানে সকাল হলো, সকাল হওয়ার পরে আমরা আশেপাশে কোনো মানুষকে দেখতে পাচ্ছি না, যদিও একটা দুইটা মানুষকে দেখতে পাই, কিন্তু ওই মানুষগুলো আমাদের সাথে কোনো কথা বলে না, যে যার মতো করে বেরিয়ে যাচ্ছে। এবং ওখানকার বেশিরভাগ মানুষগুলোই সাদা কাপড় পরে, মানে পুরুষজন লোক যারা আছে তারা সবাই পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি, এবং মহিলা যারা আছে এরা সবাই হচ্ছে সাদা কাপড় পরে। আমার মা তখন ওই বুড়িকে জিজ্ঞেস করে যে কী ব্যাপার মা, এই গ্রামে এত মানুষ কিন্তু কেউ আমার সাথে কথা বলে না কেন? এই গ্রামে আমি আসছি, এই গ্রামে আমি থাকতেছি, অথচ কোনো মানুষ আমার সাথে কথা বলে না, কেন বলে না? ওই বুড়ি তখন আমার মাকে বলতেছে তুই কারোর সাথে আগ বেচিয়ে কথা বলতে চাইস না, কেউ যদি তোর সাথে কথা না বলে তাহলে তোর কথা বলার প্রয়োজন নাই, তুই তোর মতো করে থাক, কারোর সাথে কোনো কথা বলতে যাবি না। এইটা বলার পরে আমার মা বলে আচ্ছা ঠিক আছে, আমি কারোর সাথে কথা বলবো না। এরপরে বুড়ি ঘর থেকে আমার মাকে চাউল ডাউল এবং অন্য অন্য জিনিসপত্র নামিয়ে দেয়, নামিয়ে দিয়ে বলে এগুলো তুই রান্না কর। এবং চুলাটা একেবারে ভাঙা ছিল এবং ওই চুলাটা দেখেও মনে হয় যে বহু বছর এই চুলাতে মনে হয় কেউ রান্না বান্না করে না। এরপরেও আমার মা নিজের মতো করে চুলাটাকে ঠিকঠাক করলো এবং ঠিকঠাক করে ওখানে আমার মা তখন রান্না বসাই দিল। রান্না বসিয়ে দেওয়ার পরে বুড়ি তখন আশেপাশে আমার মায়ের আশেপাশে হাঁটতেছে এবং বুড়ি আমাদেরকে পাহারা দিচ্ছে আমরা যাতে বাড়ির বাইরে যেতে না পারি। আমরা বাড়ির মধ্যেই আছি, সারা দিন ওই বাড়িতেই কাটলো, রান্নাবান্না হলো, খাওয়া দাওয়া হলো এবং বুড়ির সাথে গল্প গুজব হলো। একটা পর্যায়ে আমি আর আমার মা ওই বুড়ি তখন রাতের অন্ধকারে উঠানের মধ্যেই ঘুমিয়ে পড়ি। আমার বুড়ি তখন আমার মাকে বলে যে উঠানের মধ্যে ঘুমালে কোনো সমস্যা নাই, তোর কোনো ভয় নাই, এই গ্রামটা অনেক নিরাপদ, এই গ্রামের কোনো মানুষ তোর কোনো ক্ষতি করবে না, তুই এই গ্রামে দিব্যি নীরবে থাকতে পারবি। এরপরে ওই গ্রামে আমি আমার মাকে নিয়ে পড়ে আসি, গ্রামে দিন কাটতেছে, রাত কাটতেছে, এরকম করে অনেকগুলো দিন কেটে যায়। প্রতিদিন আমি একটা দৃশ্যই দেখতে পাই, সকালবেলা দিনের আলোতে অনেক মানুষ হাঁটাহাঁটি করে, কাউকে যদি সালাম দেই তাও সে সালামের উত্তর নেয় না,
আমাকে প্রত্যুত্তরে কোনো কিছুই বলে না। এবং এই গ্রামের মানুষগুলো একটু ভিন্ন রকম। আমি মাঝে মাঝে আমার মাকে বলি, মা এই গ্রামে আমার ভয় লাগে, আমার এখানে থাকতে ইচ্ছে করে না, আমি এখান থেকে চলে যাব, আমরা এই গ্রাম থেকে চলে যাই। আমার মা বলে, যাবো কোথায়, এই বুড়ি যেহেতু আমাদেরকে থাকার জায়গা দিছে, আমরা অন্তত এক মুঠো খেয়ে ওখানে তো বেঁচে থাকতে পারবো, আমাদের তো বেঁচে থাকার মতো কোনো জায়গা নেই, আমরা যাব তা কোথায় যাব, যাওয়ার মতো তো কোনো জায়গা নেই, একটা কাজ করি এখানেই থেকে যাই, এখানেই খাই, এখানেই থাকি, এখান থেকে যাওয়ার দরকার নেই। আমি মাকে বলি, মা এরপরও আমার না ভয় লাগতেছে, এই গ্রামটা জানি কেমন, এই গ্রামের মানুষগুলো জানি কেমন, এই গ্রামের কোনো বাচ্চা নাই, কোনো মানুষ নাই, এরকম কেন মা? আমার মা আমাকে বলে, টেনশন করিস না, আমরা এই গ্রামে খাওয়া দাওয়া করবো, এই গ্রামে থাকবো। এরকম করে প্রায় দীর্ঘদিন এই বুড়ির কাছে রয়ে গেলাম। বুড়ি কোত্থেকে চাউল ডাউল বাজার তরকারি এগুলো নিয়ে আসে এর কোনো কিছু আমরা জানতাম না। কিন্তু বুড়ি প্রতিদিন আমার মাকে খাবার দাবার দিত, আমার মা এগুলো রান্না বান্না করে নিজেও খাইতো, বুড়িও খাইতো, আবার আমার মাও খাইতো। এরকম করে অনেকগুলো মাস এই বাড়িতে কেটে যায়। আমার মা আর এই বাড়ি থেকে যায় না, কারণ এখানে খাওয়া দাওয়া পাইতেছে, ভালোভাবে থাকা পাইতেছে এবং জীবন জীবিকা অনেকটা ভালো, অনেকটা সহজ। এই জন্য আমার মা এই গ্রাম থেকে আর যায় না। একদিন আপনার প্রায় গরিব সময়, তখন প্রায় 12টা থেকে 12:30 বাজে, আমার আম্মা রান্নাবান্না করলো, আমি খাওয়া দাওয়া করছি। রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পর আমি মারে বললাম, মা আজকে না অনেক বাতাস বইতেছে, আমার না ঘুড়ি উড়াইতে ইচ্ছে করে। ঢাকা শহরে যদিও আমি বস্তিতে থাকতাম, ওখানে আমরা ঘুড়ি উড়াইতাম। আমার মা তখন করলো কি, আমাকে একটা ঘুড়ি বানাই দিল। ওই সময় বুড়িটা একটু অসুস্থ, বুড়ি ঘর থেকে বেরোয় নাই, বুড়ি ঘরের মধ্যেই আছে। তখন আমাকে একটা ঘুড়ি বানাই দিল আমার মা। এবং মা যখন ঘুড়িটা বানিয়ে দিল, আমি তখন ঘুড়িটা উড়ানোর জন্য সুতা খুঁজতেছিলাম, কোথায় সুতা পাই। মা তখন আমাকে একটা সুতার ব্যবস্থা করলো, ঘরে খোঁজাখুঁজি করে একটা সুতার বান্ডিল আমাকে দিল। আমি ওই সুতার বান্ডিলটা দিয়ে তখন আমি ঘুড়ি উড়ানোর জন্য এই গ্রামের বাইরে গেলাম। এই প্রথম আজকে এত মাস পরে আমি গ্রামের বাইরে ঘুড়ি উড়ানোর জন্য গিয়েছিলাম। এবং গ্রামে যখন আমি ঘুরে উড়ানোর জন্য বাইরে গেলাম, আমার কাছে ওই সময় আমি দেখলাম যে আশেপাশের গ্রামগুলো অনেকটা দূরে। মানে এই গ্রামটা এরকম একটা গ্রাম যে গ্রামের আশেপাশে তেমন কোনো গ্রাম নাই, তেমন কোনো বাড়িঘর নাই, আশেপাশের গ্রামগুলো অনেকটা দূরে, মানে অনেক দূরে। আমি যখন ঘুরে উড়েছিলাম তখন আমার কাছে মনে হলো আমি মনে হয় একটা জিন, মানে আমি মনে হয় একটা বাঘ বা একটা এরকম কিছু। সবাই আমাকে দেখে দৌড়িয়ে আসতেছে আমাকে ধরার জন্য। এবং একটা সময় আমি তখন ঘুড়িটাকে সাথে সাথে নামিয়ে দৌড়িয়ে গ্রামের ভিতরে ঢুকে যাই। এবং গ্রামে ঢুকে যাওয়ার পরে আমার মা তখন উঠানে, আমি মারে এসে বলতেছি, মা জানো আমাকে অনেকগুলো মানুষে তাড়া করছে। মা আমারে বলে, তোরে তাড়া করছে কেন? আমি বললাম, কেন তাড়া করছে এটা তো জানি না, আমি মাঠের মধ্যে ঘুরে উড়াচ্ছিলাম, এই সময় তারা আমাকে দেখে হই 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 শুরু করলো। সো আমি ওখান থেকে কোনো রকম পালিয়ে চলে আসছি। আমার মা বলে, তোকে দেখলে গ্রামের মানুষ হই হুল্লা কেন করবে? আমি বললাম, মা এটা তো আমি জানি না, যার জন্য ভয়ে আমি পালিয়ে চলে আসছি। আমার মা বলে, আচ্ছা ঠিক আছে, চলে আসছিস, এটা অনেক ভালো করছিস, ঠিক আছে তুই থাক, আর গ্রামে যাওয়ার দরকার নেই, আর ঘুরে বেড়ানোর দরকার নেই। বিকেলের দিকে ওই দাদি তখন ঘুম থেকে উঠছে, আমি ওনাকে দাদি ডাকতাম। দাদি ঘুম থেকে উঠে বেরিয়ে আসছে। আসার পরে আমি দাদিরে বললাম, দাদি আমি আজকে দুপুরে ঘুরে উড়ানোর জন্য গ্রামের বাইরে গেছিলাম, এবং গ্রামের বাইরে যাওয়ার পরে গ্রামের সবাই আমাকে হুই হুই করে ধরতে আসছে। বুড়ি যখন আমাকে বলে, খবরদার, আজকের পর থেকে আর কখনোই গ্রামের বাইরে যাবি না, আজকের পর থেকে আর কখনোই গ্রামের বাইরে ঘুরে উড়াতে যাবি না, তুই সবসময় গ্রামের ভিতরে থাকবে, গ্রামের বাইরে যাবি না, এবং এই গ্রামের সীমানার বাইরে যাওয়া তোর জন্য নিষেধ। বুড়ি আমাকে এই কথাগুলো বলে, এবং মাও আমাকে বলে। ওই সময় বুড়ি জানি কেমন একটু অস্বাভাবিক তার আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা। সে আমার মাকে বলে দেয়, আমি যখন ঘরে থাকবো তুই ঘরে ঢুকবি না। আমার আম্মাকে বলে, আমি যখন ঘরে থাকবো তুমি তখন ঘরে ঢুকবা না। আমার মাকে ঘরে ঢুকতে মানা করে। আমার মা ঘরে ঢুকেন। আমার মা সারাটা ক্ষণে ওই যে 3 বেলা খাবার পাচ্ছে, আমাকে নিয়ে থাকতেছে, এই জন্য আমার মা আর ঘরের বাইরে যায় না, ওই বারান্দার মধ্যেই বসে থাকে, হাঁটাহাঁটি করে। ওই বুড়ির সাথে আমার মা তখন আছে। এরকম করে আরও কয়টা দিন কেটে গেল। তা আমি মারে আরেকদিন বললাম, মা আমি আজকে একটু ঘুরে উড়াইতে যাব। আমার মা আমারে বলতেছে, না তোর দাদি মানা করছে না। আমি বললাম, দাদি মানা করলে করছে, তাতে কী হয়েছে, আমি ঘুরে উড়াইতে যাব, তুমি আমার যাইতে দাও। মা রাজি হয় না। একটা পর্যায়ে আমি মারেও রিকোয়েস্ট করতেছি, মা আমি যাব, তুমি আমার মানা করো না। এরপরে মা আমারে বলে, তাহলে তাড়াতাড়ি চলে আসবি, তোর দাদি এখন ঘুমাচ্ছে, তোর দাদি ঘুম থেকে উঠার আগেই কিন্তু চলে আসবি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দাদি ঘুম থেকে উঠার আগেই আমি চলে আসবো। এই কথা বলে আমি ঘুরে নিয়ে আবারও মাঠে গেলাম। এবার ঘুরে নিয়ে মাঠে যেয়েছি, পরে আমি ঘুরে উড়াইতেছি। এমন সময় বাতাস অনেক বেশি ছিল, অনেক বাতাস থাকার কারণে এই ঘুড়িটা কেটে যায়।
মানে ঘুড়ির যে সুতা আছে ওইটা কেটে যায় এবং কেটে গিয়ে ঘুড়িটা চলে গিয়ে আরেকটা গ্রামের মধ্যে পড়ে। মানে আরেকটা গ্রামের মধ্যে পড়ে বলতে ঠিক আরেকটা গ্রামে গাছের সঙ্গে ঘুড়িটার সুতাটা বেঁধে যায় এবং ওখানে ঘুড়িটা উঠতেছে। এটা এখান থেকে মোটামুটি খানিকের একটা দূরের গ্রাম। আমি তখন চিন্তা করতেছি আমি এখন কি করব, এবং একটা সময় চিন্তা করলাম আমি ওই গ্রামে যাব। ওই গ্রামে গিয়ে ওই গাছের মধ্যে উঠে আমি আমার ঘুড়িটাকে আমি আমার ঘুড়িটাকে নিয়ে আসবো, আমি চলে আসব। এই কথা বলে আমি তখন আস্তে আস্তে করে গ্রামের দিকে হাঁটতেছি। সেদিন কিন্তু গ্রামে মাঠে তেমন কোনো মানুষ নাই, কেউ আমাকে দেখতে পায় নাই। একটা পর্যায়ে আমি ওই গাছের নিচে গেলাম, গাছের নিচে গিয়ে গাছে উঠবো। ওই সময় একটা লোকে আমাকে দেখে, একটা পুরুষ আমাকে দেখে এবং তিনিও আমার দাদার বয়সী হবেন। আমাকে দেখে বলতেছে, এই ছেলে কে তুই আমাকে এটা বলে। আমি বললাম যে আমার নাম আরিফুল। বলে, আরিফুল তুই কই যাস? আমি বললাম আমার ঘুড়িটা এখানে আটকায় গেছে, আমি ঘুড়িটাকে আনবো। লোকটা বলে আচ্ছা ঠিক আছে। উনি তখন নিচে দাঁড়ায় আছে, আমি তখন আস্তে আস্তে গাছে উঠলাম এবং গাছে উঠার পরে ওইখান থেকে আমি আমার ঘুড়িটাকে নামাই আনলাম। ঘুড়িটাকে নামিয়ে আনছি, আনার পরে আমি চলে যাব। এমন সময় লোকটা আমার বললো, দাঁড়াও, তুমি কই যাইবা, তোমার বাড়ি কই? আমি বললাম আমার বাড়ি ওই গ্রামে। আমি যখন আঙ্গুল দিয়ে ওই গ্রামটা দেখিয়ে দিই, মনে হয় যেন লোকটা মানে প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেছে। আমাকে বলতেছে ওই গ্রামে? আমি বললাম হ্যাঁ ওই গ্রামে আমি থাকি। বলে তোমার বাবার নাম কি? আমি বললাম আমার বাবা তো নাই, আমার বাবা ঢাকায় থাকে। বলে তোমার মায়ের নাম কি? আমি তখন আমার মায়ের নাম বলি। আমাকে তখন বলে এই গ্রামে তুমি থাকো? আমি তখন বললাম হ্যাঁ এই গ্রামে আমি থাকি। কিন্তু কেন আপনি এরকম করে বলতেছেন কেন? এইটা বলা মাত্রই লোকটা তখন তার আশেপাশে আরও কয়েকজনকে ডাক দিল। ডাক দিয়ে বলতেছে এই তোরা এদিকে আয়, ঘটনা আছে। এরপরে আরও কয়েকজন তখন আশেপাশে মানে লোকজন তখন আসছে। আসার পরে লোকটা তখন আমাকে এখানে আটকায় রাখে। তখন বিকেল ঘনিয়ে আসতেছে, বিকেলের কাছাকাছি। পরে আমাকে বলতেছে তুই কোন গ্রামে থাকিস, তুমি কোন গ্রামে থাকো? আমি তখন বললাম দেখেন গ্রামের নাম তো আমি জানি না, আমি ওই গ্রামে থাকি। তখন বলে এটা তো কৃষ্ণপুর। আমার বলে এটা তো কৃষ্ণপুর। আমি তখন বললাম কৃষ্ণপুর বা কীপুর এটা আমি জানি না, কিন্তু আমি এই গ্রামে থাকি। বলে ওই গ্রামে তোমার কে কে থাকে? মানে লোকেরা আমাকে জিজ্ঞেস করে, তারা যে আমার সাথে কথা বলতেছে, মানে তারা যেন সবাই ভয় পাচ্ছে আমাকে দেখে। মানে আমি একটা মানুষ ওদের সাথে কথা বলতেছি, কিন্তু ওনারা আমাকে দেখে ভয় পাচ্ছে, আমাকে দেখে ভয় পাইতেছে। পরে আমি বললাম যে আমি ওই গ্রামে আমি আর আমার মা থাকে, আর আমার ওই বাড়ির এক দাদি থাকে, ঘরের এক দাদি থাকে। বলে তোমরা কোত্থেকে আসছো আমারে বলে। আমি তখন সত্যি সব কিছু বললাম যে আমরা ঢাকায় থাকতাম এবং ঢাকা থেকে আসার সময় আমার মা ওই গ্রামে ঢুকে এবং ওই গ্রামে ঢুকার পর ওই গ্রামের একটা বুড়ির বাড়িতে আমরা থাকি। একটা দাদি আছে, দাদির বাড়িতে থাকি। দাদি আমাদেরকে খাওয়া দাওয়া করায়। আজকে বহু মাস ধরে আমরা দাদির ঘরে আছি। গ্রামের সবাই তখন বলতেছে, মানে ওই এলাকার সবাই তখন বলতেছে এটা কীভাবে সম্ভব। এবং একজন বলে বসে, এই ছেলে তুমি উল্টাপাল্টা কথা বলতেছো কেন? ওই গ্রামে তো কোনো মানুষ থাকে না। এইটা যখন আমাকে বলে আমি জাস্ট অবাক হয়ে যাই, কিরে আমাকে এটা কী বললো, এই গ্রামে কোনো মানুষ থাকে না? আমি বললাম আপনি এটা কী বলতেছেন যে গ্রামে কোনো মানুষ থাকে না? এই গ্রামে আমি আর আমার মা বহু মাস ধরে ছিলাম এবং আমরা ওই গ্রামে অনেক মানুষকে দেখতে পাইছি। এই গ্রামে অনেক মানুষ আছে। এরপর আমি বললাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি চলে যাব। যখনই আমি এটা বলে দৌড় দিয়ে পালাতে যাই, তারা তখনই আমাকে ধরে ফেলে। আমাকে ধরে বলে তুমি তো এত সহজে যেতে পারবে না। আমি তখন বললাম কেন? আমি যেতে পারবো না কেন? আমি অন্যায়টা কী করলাম? এবং মুহূর্তের মধ্যে পুরো গ্রামের মানুষ তখন একসাথ হয়ে গেল। শুধু এই গ্রাম না, আশেপাশের আরও 2-1টা গ্রাম থেকেও মানুষ তখন আসতেছে। আমি মনে মনে চিন্তা করতেছি আমার মা তো মনে হয় টেনশন করতে করতে মরে যাইতেছে, আমার মা তো মনে হয় আমার টেনশনে পাগল হয়ে যাইতেছে, আমার মা তো মনে হয় আমারে খুঁজতেছে। এইরকম একটা অবস্থা। এর মধ্যে আমাকে ওইখানে মানে একরকম আটকায় রেখে বলতেছে যে তোর ছেলে মানে আমারে বলে সত্যি করে বল কোত্থেকে আসছিস। আমি বারবার বলতেছি আমি ওই গ্রামে থাকি, আপনারা আমার সাথে চলেন, আপনারা যারা আছেন আমার সাথে সবাই চলেন, ওই গ্রামে যাই এবং ওই গ্রামে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আমি ওই গ্রামেই থাকি, ওইখানে আমার মাও থাকে। পরে সবাই আমারে বলতেছে যে না ওই গ্রামে তো কোনো মানুষের বসবাস নাই। আমি বললাম মানে ওই গ্রামে কোনো মানুষের বসবাস নাই মানে এটা কীরকম কথা বলতেছেন? তখনই একটা লোক ওখানে বলতেছে ওই গ্রামে প্রায় 20 বছরের মতো কোনো মানুষ বসবাস করে না। এটা সম্পূর্ণ পরিত্যক্ত একটা গ্রাম। এখানে জিনেদের খুব উত্তাপ করে, জিনেরা খুব ঝামেলা করে এবং অনেক হুজুর কবিরাজ তান্ত্রিক এনেও ওই গ্রাম থেকে জিন মুক্ত করা যায়নি, যার কারণে এই গ্রামের সমস্ত মানুষরা গ্রাম থেকে পালিয়ে যায়। তারা আশেপাশের এই গ্রামে ওই গ্রামে বিভিন্ন গ্রামে আশ্রয় নেয়। এই গ্রামে তো কোনো মানুষ থাকে না। তুমি এটা কি বলতেছো যে এই গ্রামে তুমি একটা বুড়ির সাথে ছিলা, তোমার মা আছে? আমি বললাম আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা আমার সাথে চলেন, আমি ওই গ্রামে চলে যাব, আপনাদেরকে নিয়ে যাব।
এইরকম করে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে একটা লোক কোত্থেকে জেনে দৌড়ে আসছে। আয়শা বলতেছে, আরে কাকা, আপনারা যে এখানে গল্প করতেছেন, এই ছেলের মতো এক মহিলাকেও পাওয়া গেছে ওই গ্রামে, মানে পাশের গ্রামে এক মহিলাকে পাওয়া গেছে। এবার সবাই বলে, একটা কাজ করো, ওই মহিলাকে এখানে ধরে নিয়ে আসো, কোন মহিলাকে পাওয়া গেছে। এবং এই ছেলে বলতেছে ওই মহিলাও নাকি একই কথা বলে, সে নাকি ওই গ্রামে থাকে এবং ছেলে ওই 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 গ্রামে থাকে এবং ওই মহিলা তার ছেলেকে খুঁজতে বেরোইছে, তার ছেলেকে পাওয়া যায় না এবং ছেলেকে খোঁজার জন্য বেরোইছে। আমি তখন বলতেছি, এটাই তো আমার মা মনে হয় আমাকে পাইতেছে না, আমাকে না পায় আমার মা আমাকে খোঁজার জন্য আসছে, গ্রামের সবাই তখন বলতেছে, একটা কাজ করো, ওই মহিলাটাকেও এখানে নিয়ে আসো। এবং একটা পর্যায়ে আমার মাকে তখন এখানে আনার পরে আমার মা তো আমাকে দেখে খুব বকাঝকা করতেছে, অনেক গালাগালি করতেছে। আমারে বলে, তুই কেন আসলি, কেন বেরোইলি, তোর দাদি না তোরে মানা করছে গ্রাম থেকে বের হওয়ার জন্য, এরপরও তুই গ্রাম থেকে কেন বের হইলি, কী কারণে বের হলি, কেন তুই গ্রাম থেকে বের হইলি? আমি তখন বলতেছি, মা ওরা কি বলে তুমি কি শুনছো? মা বলে, আমি ওদের কথা বুঝি না, চল আমরা গ্রামে চলে যাই। এবং সেখানকার লোকেরা তখন আমার মাকে বলতেছে, দাঁড়ান, কোথায় যাবেন? আমার মা বলে, আরে ভাই, আপনারা এরকমটা কেন করতেছেন? আমরা তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, আমার ছেলে ভুল বুঝত ঘুরে উড়াতে গিয়ে হয়তো আপনাদের গ্রামে চলে আসছে, তাই বলে কি আপনারা আপনাদের গ্রামে আমাদেরকে আটকাই দিবেন? এখানকার একজন মহিলা বলতেছে, বোন তুমি রাগ করো না, তুমি চিতা যাইও না, আসলে ওই গ্রামে তো কোনো মানুষ থাকে না, তোমরা যে বলো ওই গ্রাম থেকে আসছো, এটা তো আমরা বিশ্বাস করতে পারি না, কারণ ওই গ্রামে বহু বছর ধরে কোনো মানুষের বসতি নেই। আমার মা বলে, আপনারা কি বলেন, ওই গ্রামে কোনো মানুষের বসতি নাই? সকালবেলা আমি দেখেছি গরু নিয়ে মাঠে লোকেরা যাইতে, এবং দুপুরে আমি দেখেছি সবাই কাজ শেষে ফিরে ঘরে খেতে বসতে, এবং আমি একটা বৃদ্ধ মহিলার সাথে আছি, ওই মহিলার কাছে আমি বহু মাস ধরে আছি, উনি আমাকে খাবার দাবার দেয়, আমি খাবার দাবার খাই, কিন্তু আপনারা এটা কী বলতেছেন ওই গ্রামে কোনো মানুষ নাই? গ্রামের ওই বাড়ির সবাই তখন বলতেছে যে, বোন তুমি এগুলো কী বলতেছো, বহু বছর ধরে ওই গ্রামে কোনো মানুষ নেই, ওই গ্রামটা একটা পরিত্যক্ত গ্রাম, ওখানে জিনেরা প্রচুর পরিমাণের ঝামেলা করতো, এবং একটা সময় অনেক তান্ত্রিক কবিরাজ নিয়ে যাওয়া হয়, ওনারা বলে 2000-এরও বেশি জিন এই গ্রামে বসবাস করে, এবং ওই গ্রামে মানুষের সাথে জিনদের অনেক ঝামেলা হয়, মানুষে ঘর থেকে বেরোতে পারে না, জিনের উত্তাপে জিন সামনে পড়ে, এবং গ্রামের ছোট ছোট বাচ্চারা ওখানে থাকতে পারে না, এক পর্যায়ে সবাই এই গ্রাম থেকে পালিয়ে যায়। এই গ্রামে তো কোনো মানুষের বসতি নেই, কোনো জিনের, মানে গ্রামেই তো জিনের বসতি, তাহলে তুমি কেন বারবার বলতেছো যে একটা বৃদ্ধ মহিলা ওই গ্রামে আছে, ওই মহিলার সাথে তোমরা এতদিন পর্যন্ত ছিলা? আমার মা বলে, ঠিক আছে, আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে আমার সাথে চলেন, আপনাদের কাছে যদি মনে হয় যে আমি আর আমার ছেলে মিথ্যে বলতেছি, তাহলে আপনারা আমার সাথে চলেন, আমার সাথে ওই গ্রামে চলেন, এবং আমার সাথে ওই গ্রামে গেলেই আপনারা বুঝতে পারবেন আসলে ওই গ্রামে কোনো মানুষ বসবাস করে কিনা, বা ওই গ্রামে কোনো মানুষ আছে কিনা। আপনারা যেহেতু আমার কথা বিশ্বাস করতেছেন না, তাহলে আমার সাথে চলেন। এবং গ্রামের সবাই তখন বলতেছে, এইটা তুমি কি বলো, যেই গ্রামে আমরা দিনের বেলায়ও যাই না, যেই গ্রামের আশেপাশে আমরা দিনের বেলায়ও হাঁটি না, সেই গ্রামে আমরা রাতের বেলায় যাব? তা হতে পারে না, আমরা সকালে তোমাকে নিয়ে ওই গ্রামে যাব। আমার মা তখন বলতেছে, দেখেন, আমার একজন বৃদ্ধ মহিলা আছে, ওই বৃদ্ধ মহিলাটাকে আমি মা ডাকছি, রাতের বেলায় আমার ওনাকে খাবার দিতে হবে, আমাকে যেতে হবে, আমাকে যেতে দেন, আমরা ওই বৃদ্ধ মহিলার কাছে যাব। গ্রামের সবাই তখন আমার মাকে বলতেছে, তুমি ভুল বলতেছো, তুমি ভুল বুঝতেছো, ওই গ্রামে কোনো বৃদ্ধ মহিলা নাই। যতই আমার মা আর আমি তর্ক করলাম, কিন্তু আমাদের কথার কেউ কোনো মূল্যায়ন করলো না। গ্রামের সব মানুষগুলো মনে হয় আমাদের সাথে জন্তু জানোয়ারের মতো ব্যবহার করতে শুরু করলো। বন্য প্রাণীরা বন থেকে ছুটে আসলে যেরকম সবাই তাদের দেখতে আসে, ঠিক এমন করে আমাদেরকে দূর দূরান্তের গ্রামের মানুষরা তখন দেখতে আসে। সারাটা রাত ওই গ্রামে মানুষে কোলাহল জমে যায়, পুরোটা গ্রামে অনেক মানুষজন, সবার শুধু একটাই প্রশ্ন, কোত্থেকে আসছে এই মহিলা আর তার ছেলে, কোথায় তারা থাকতো? আমরা বারবার একই কথা বলে আমরা ওই গ্রামে থাকতাম, ওই গ্রামেই আমরা এসেছি এবং বহু মাস ধরে ওই গ্রামে আসি, আমাদের কথা আমরা কাউকে বিশ্বাস করাতে পারলাম না। এবং রাতের মধ্য অংশে তখন একজন সর্দার আসলো, এবং সর্দার এসে খুব ধমক দিয়ে আমার মাকে বলল, তুই কি বাচ্চা চুরি করার জন্য আসছিস এই গ্রামে? সত্যি করে বল, তুই তোর ছেলেকে নিয়ে এই গ্রামে কেন ঢুকছিস, এবং গ্রামে ঢুকার কারণটা কী ছিল? আমার মা তখন কাঁদতে কাঁদতে সর্দারকে বলতেছে, আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমাকে অন্যায়ভাবে বিনা কারণে আমাকে আপনারা দোষারোপ করতেছেন, আসলে মূলত আমি তেমন কেউই না, আমি ওই গ্রামে আসি এবং ওই গ্রামে আমি দীর্ঘ মাস ধরে আসি, এবং সবাই বারবার বলতেছে, আরে ওই গ্রামে তো কোনো মানুষ থাকেই না। যাই হোক, তর্কাতর্কির অবসান ঘটে একটা সময় দূর থেকে সকালে হুজুরের কণ্ঠে ফজরের আজানের শব্দ ভেসে আসলো।
আসার পরে আমার আম্মা বলে, এখন তো ফজর আজান দিছে, আমাকে একটু উজুর পানি দেন, আমি একটু নামাজ পড়বো। গ্রামের সবাই তখন বলতেছে ঠিক আছে, ওর উজুর পানি দেওয়া হোক, ও নামাজ পড়ুক। পরে উজুর পানি দিল এবং উজুর পানি দেওয়ার পরে আমার আম্মা তখন নামাজ সম্পূর্ণ করলো। নামাজ শেষ করে আমার মা তখন বলতেছে, তাহলে আপনারা চলেন আমাদের সাথে আমাদের গ্রামে চলেন, এবং আপনারা আমাদের সাথে গেলেই বুঝবেন যে ওই গ্রামে মানুষ আছে কি নাই, ওই গ্রামে লোকজন আছে কি নাই, চলেন। তখনও সবাই যেতে ভয় পায়, সবাই একটা কথাই বলে, না, সকাল হওয়া পর্যন্ত আমরা ওই গ্রামে যাব না, আমরা সকাল হওয়া পর্যন্ত ওই গ্রামে যাব না যতক্ষণ না পর্যন্ত সকাল না হয়। এবার সকাল হয়ে গেল, চারদিকে ফর্সা হয়ে গেল। আমার আম্মা বলতেছে, ঠিক আছে, এবার তো আপনারা বুঝলেন, আপনারা চলেন। এবার আমার এখানে একটা মুরব্বী বলে বসে, না, তাহলে যাও তোমরা সিরাজি কবিরাজকে নিয়ে আসো, সিরাজি কবিরাজকে সাথে করে নিয়ে যাও, তোমরা একা একা যেও না, একা একা গেলে ওই গ্রামে তোমাদের একটা সমস্যা হতে পারে। এইটা বলার পরে তখন সিরাজি কবিরাজ বলে একজন নাম করা কবিরাজ আছে, উনি সম্ভবত পাশের কোনো গ্রামের মানুষ। সেখান থেকে রিক্সা যোগে ওই সিরাজি কবিরাজকে তখন আনা হলো, এবং সিরাজি কবিরাজ আসলো। আসার পরে আমার মায়ের মুখের দিকে তাকিয়ে সিরাজি কবিরাজ মনে হয় যেন একটা জন্তু জানোয়ার দেখলো, অদ্ভুতভাবে অবাকভাবে আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। এবং আমার মায়ের চোখে মুখে উনি তখন পানির ছেটকা দিচ্ছিল, আমার চোখে মুখে পানির ঝাপটা দিচ্ছে। আমি তখন বলতেছিলাম যে এরকমটা কেন করতেছেন, আমাদেরকে তো কোনো জিনেও ধরে নাই, আমাদেরকে কোনো ভূতেও ধরে নাই, আমরা তো কোনো অসুস্থ না যে আপনি আমাদেরকে পানি দিচ্ছেন, আমাদেরকে পানি কেন দিচ্ছেন, আমরা তো সুস্থ সবল। পরে কবিরাজ বলতেছে, তোমরা কোত্থেকে আসছো? এই একই প্রশ্ন সারা রাত থেকে প্রত্যেকে আমাদেরকে করতেছে। আমার আম্মা আবার ওই কবিরাজকে বলে, আমরা ওই গ্রামে ছিলাম এবং ওই গ্রাম থেকে গতকালকে আমার ছেলে আসছে ঘুরে উড়ানোর জন্য, আর আমি সন্ধ্যার পরে রাতে আমার ছেলেকে খোঁজার জন্য আসছে, এখন গ্রামের কেউ আমাদেরকে আর যেতে দিচ্ছে না। তখন ওই সিরাজি কবিরাজ বলে, ঠিক আছে, চলো তোমাদের সাথে ওই গ্রামে যাব, ওই গ্রামে মানুষ আছে। আমার মা বলে, অনেক মানুষ ওই গ্রামে বসবাস করে এবং আমরা খুদ একটা বুড়ির কাছে দীর্ঘদিন যাবৎ ছিলাম। এই কথা বলার পরে সিরাজি কবিরাজ বলল, ঠিক আছে, এখন তো সকালে সূর্য উঠেছে, চারদিকে আলো ফুটেছে, তাহলে চলো আমার সাথে, আমাকে ওই গ্রামে নিয়ে চলো। সিরাজি কবিরাজ সহ গ্রামের আরও কয়েকটা মানুষ মিলে আমাকে আর আমার মাকে তখন ওই কবিরাজের বাড়িতে ওই গ্রামের ভিতরে নিয়ে যাচ্ছিল, ওই কৃষ্ণপুরে নিয়ে যাচ্ছিল। এবং কৃষ্ণপুরের দিকে যাচ্ছিলাম, আপনার যে ধান গাছের আইল আছে, ধান ক্ষেতের আইল আছে, আইল দিয়ে হেঁটে হেঁটে একটা সময় কৃষ্ণপুরের কাছাকাছি আমরা পৌঁছে গেলাম। এবং কৃষ্ণপুরে গ্রামে ঢোকার পরে ওই ঘরের সামনে যাওয়ার পরে আমার মা তখন ওই মহিলাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে ওই মহিলা আর ঘর থেকে বেরোয় না, দরজাটা তখনও লাগানো। আমার মা ডাকতেছে, ও মা, আপনি আসেন ভিতরে, একটু বেরিয়ে আসেন। ঘর থেকে কোনো লোক বেরোচ্ছে না। কিন্তু একটা বিষয় আমি তখন ওখানে খেয়াল করে দেখলাম যে আমি যখন এই গ্রাম থেকে চলে গেছি গতকালকে, তখনও সব কিছু কেমন যেন একটু পরিপাটি ছিল, একটু সাজানো গোছানো ছিল এবং এতটা ময়লা আবর্জনার মতো ছিল না। বাট এখন জানি কেমন দেখতে পাচ্ছি যে পুরোটা জায়গা একটু ময়লা হয়ে আছে, ড্রাগস জমে আছে, কেমন একটা অবস্থা, এবং ঘর বাড়িগুলো অনেক পুরাতন মনে হচ্ছে। কিন্তু গতকালকেও আমরা এই জিনিসগুলোকে খুব চকচকা দেখছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি কেমন যেন একটু পুরনো টাইপের। এবং এই কথা বলার পরে আমার মা তখন গেল, মহিলা যখন আসে না, আমার মা তখন গেল দরজা ধাক্কা দেওয়ার জন্য। দরজাটা ধাক্কা দেওয়া মাত্রই দরজাটা ভেঙে মাটিতে পড়ে গেছে। এবং শুধু দরজাটা ভেঙে পড়ে নাই, এবং মুহূর্তের মধ্যে এই ঘরটাই আমার মায়ের মাথার উপরে ভেঙে পড়ে। খড়কোটা দিয়ে বানানো ওই ঘরটা আমার মায়ের মাথার উপরে ভেঙে পড়ে। গ্রামের সবাই তখন আমার মাকে ধরাধরি করে ওখান থেকে বের করে আনে। আমার মা তখন সবার মুখের দিকে তাকাচ্ছিল। সবাই তখন আমার আম্মাকে বলে, কই, তুমি না বললা এখানে একটা মহিলা থাকে, কই ওই মহিলা, দেখি মহিলাকে ডাকো। সিরাজি কবিরাজ তখন ওখানে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থেকে গ্রামের সবাইকে বলতেছে, আপনারা সবাই কথা বললেন না, সবাই যদি কথা বলেন তাহলে কি করে হবে, আপনারা চুপ থাকেন, আমি কথা বলি। সিরাজি কবিরাজ তখন আমার কাছে আসলো, এসে বলল, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম আরিফুল ইসলাম। আমাকে বলে, তোমরা কোত্থেকে আসছো? আমি তখন বলি, আমরা ঢাকা থেকে আসছি। সিরাজি কবিরাজ তখন আমাকে জিজ্ঞেস করে যে এখানে তোমরা কতদিন ধরে আছো? আমি তখন বললাম যে অনেক মাস ধরে আছি। আমার মা তখন আর কথা বলতে পারে না, মায়ের মনে হয় কথা বলার শক্তি হারিয়ে গেছে, মা আর কথা বলতে পারে না। এবার সিরাজি কবিরাজ আমার মাকে জিজ্ঞেস করতেছে, এটা তোমার ছেলে? আমার মা মুখে ইশারা দিয়ে বলে, হ্যাঁ, এটা আমার ছেলে। সিরাজি কবিরাজ তখন আমার মাকে বলে যে চলো এখান থেকে চলে যাই। আমার মা বলে, না, আমি এখান থেকে যাব না। আমি এখান থেকে কেন যাব? এই ঘরে আমি এতদিন পর্যন্ত ছিলাম, এই ঘরে আমার একটা মা ছিল, তিনি আমাকে দীর্ঘদিন খাওয়া দাওয়া করাইছে, এখন উনি কোথাও উধাও হয়ে গেল। সিরাজি কবিরাজ তখন আমার মাকে বলতেছে, তুমি ভুল বুঝতেছ, এইখানে কোনো মানুষ থাকে না, এটা কোনো মানুষের বসতি না, এটা হচ্ছে জিনদের বসতি, এখানে জিনেরা থাকে, এই গ্রামটা জিনেদের দখলে, তুমি যে আগে দেখতে পেয়েছো সেই সম্ভবত কোনো জিন ছিল।
আমার মা তখন একটা হাসি দিয়া বলে, আপনি এটা কী বলেন কবিরাজ সাহেব? জিন ছিল? জিন কি মানুষের সাথে এইভাবে থাকে? আমি নিজে রান্না করেছি, উনি আমার হাতে রান্না খেয়েছে, আমি ওনার কোলে ঘুমিয়েছি, এবং আমি আর আমার ছেলে আর উনি আমরা একসাথে ঘুমাইছি। আমাদের মাঝে এত মধুর সম্পর্ক ছিল, এত প্রেম ছিল, এত ভালোবাসা ছিল, আর আপনি আমাকে এখন বলতেছেন যে উনি একটা জিন ছিল? এইটা আমি মোটেও বিশ্বাস করি না। ওই কবিরাজ তখন আমার মাকে বলে, তোমরা এখান থেকে চলে যাও, যদি এখান থেকে না যাও তোমরা এখানে মারা পড়বা। আমার মা বলে, আমি দীর্ঘ এতগুলো বছর ধরে এখানে ছিলাম, আমি তো মারা পড়ি নাই, কেউ তো আমার কোনো ক্ষতি করে নাই, আমি এই গ্রাম থেকে যাব না, ওই গ্রামে আমি থাকবো। আর আমার দৃঢ় বিশ্বাস ওই মহিলা, ওই বৃদ্ধ মহিলা অবশ্যই আমার কাছে আসবে। সিরাজি কবিরাজ তখন আমার মাকে বলতেছে, তুমি ভুল করতেছো, এটা জিনেদের এলাকা, এটা জিনেরা থাকে এখানে, তুমি শত চেষ্টা করলে এখানে থাকতে পারবা না। আজকে রাতে যদি তুমি এখানে থাকো তোমাকে হয়তো মেরে ফেলবে। গ্রামের যে মানুষগুলো আসছিল সবাই তখন উঠানে গোল করে বসে আছে, সারাটা দিনভর আমার মাকে বুঝাইতেছে। আমার আম্মা বলে, আমি রান্না করছি। সবাই বলে, আপনার রান্না কই? আপনি যে রান্না করছেন রান্না কই? আমার মা বলে, ঘর ভেঙে পড়ে আমার সমস্ত রান্না নষ্ট হয়ে গেছে। আমি রান্না বান্না করছি, আমি খাওয়া দাওয়া করছি, আমার খাবারের প্লেট আছে, আমার রান্না আছে, আমার হাঁড়ি পাতিল আছে। সবাই তখন হাসে আর আমার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। ঘর ভেঙে পড়ার কারণে আমার মা ঘর থেকে কোনো কিছু বের করে প্রমাণ দিতে পারতেছে না যে এই হচ্ছে প্রমাণ যে আমি এখানে খাওয়া দাওয়া করছি বা আমি এখানে দীর্ঘদিন ধরে আছি। একটা পর্যায়ে বিকেল গড়িয়ে তখন প্রায় সন্ধ্যা নেমে আসলো। আপনার পশ্চিমের আকাশে সূর্য তখন হেলে পড়লো। ওই মুহূর্তে সবাই আমার মাকে বোঝাচ্ছে, বোন তুমি পাগলামি করো না, ঠিক আছে, তুমি যদি অভাবে থাকো, তোমার স্বামী যদি তোমাকে ঠিকমতো খাবার দাবার না দেয়, তুমি আমাদের সাথে চলো, আমাদের গ্রামে চলো, আমাদের গ্রামে আমরা তোমাকে রাখবো, এরপরও তুমি এই গ্রাম থেকে চলে আসো। আমার মা বলে, না আমি এই গ্রাম থেকে যাব না। আমি এই গ্রাম থেকে কেন যাব? এই গ্রামে আমার ওই বুড়ি আছে, উনি আমার কাছে আসবে, যদি উনি জিন হয় তাহলে আমাকে মেরে ফেলবে, আমি এই গ্রাম থেকে জানবো না। মাগরিবের আজান দিয়ে দেওয়ার কিছুক্ষণ আগে সিরাজি কবিরাজ তখন সবাইকে বলতেছে, এই মহিলা পাগল হয়ে গেছে, আমরা মহিলাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু মহিলা সে নিজের বিপদ নিজে ডেকে এনেছে। সে যেহেতু এই গ্রামে থাকতে চায় তাহলে সেই গ্রামে থাকুক, আপনারা সবাই চলে যান, কারণ একটু পরে জিনেরা এই গ্রামে নেমে আসবে, একটু পরে অন্ধকার হলে পরে জিনের আখড়া হয়ে যাবে এই গ্রামে, তখন আমি আপনাদেরকে জিনের হাত থেকে বাঁচাতে পারবো না, তখন আমি আপনাদেরকে জিনের হাত থেকে রক্ষা করতে পারবো না। এখনও সময় আছে, আপনারা সবাই গ্রাম ছেড়ে দেন। একে একে সবাই তখন আমাদের ছেড়ে চলে যাচ্ছে। আমি তখনও মাকে বলতেছি, মা আমরা মনে হয় ভুল করতেছি, চলো আমরা এই গ্রাম থেকে চলে যাই। আমার মা বলে, তোর কি মনে হয় যে যারা তুই দাদি করে রাখতিস সে কোনো জিন ছিল? আমি বলি, না মা, উনি কোনো জিন ছিল না, উনি মানুষ ছিল। আমার মা বলে, যদি মানুষ হয় তাহলে তুই যাইস না, তুই এখানে থাক, আমি আর তুই এখানে থাকবো, দেখি আমাদেরকে কে নিয়ে যায়, তো কোত্থেকে জিন আসে, জিনেরা কী করে। একে একে সবাই আমার মাকে বুঝালো, মায়ের হাতে পায়ে ধরলো, মাকে রিকোয়েস্ট করলো, এই ভুল তুমি কইরো না, এখানে তুমি থাইকো না, তুমি চলে আসো, তুমি মহা বিপদে পড়বা, তুমি বাঁচতে পারবা না, এইটা জিনেদের এলাকা, এইটা পুরীর এলাকা, এইটা ভূতের এলাকা, এখানে মানুষ থাকতে পারে না, তুমি চলে আসো। আমার মা সবাইকে একটা কথাই বলতেছিল, আমি যাব না, আমি যাব না, আমি এখানে থাকবো, যদি আমি মরে যাই তবে আমি এখানেই মরে যাব, আপনারা চলে যান। এইটা বলার পরে একে একে সবাই তখন চলে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি সবাই আমাদের গ্রাম ছেড়ে, আমাদেরকে ছেড়ে সবাই যে যার মতো করে প্রাণের ভয়ে যত দ্রুত সম্ভব গ্রাম ত্যাগ করতেছে। কিন্তু তখন পর্যন্ত আমি মায়ের মুখের দিকে তাকাই আর মা আমার মুখের দিকে তাকায়। আস্তে আস্তে করে পুরো গ্রামটা শূন্য হয়ে গেল, পুরো গ্রামটা শূন্য হয়ে গেল এবং এই গ্রামে আর কোনো মানুষ নেই। সবাই তখন চলে গেল। চারদিকে তখন একেবারে গুটগুটে অন্ধকার নেমে আসতেছে। শরীরের রক্ত একেবারে হিম হয়ে যাওয়ার মতো অবস্থা। ভয় যেন শরীর থেকে ঘাম বেরোচ্ছিল। আমি মাকে বললাম, মা, ও মা, তুমি যে যাও নাই, আজকে মনে হয় আমরা এখানে মারা পড়ব, আমরা সম্ভবত এই জায়গায় মারা যাব। মা, তুমি আমার কথাটা শুনলে না? তুমি কেন সবার সাথে চলে গেলা না? তুমি কেন সাহস দেখাইলা? আমার মা বলে, সাহসের কিছুই না, আমরা এখানে থাকবো এবং এখানে থাকলে আমাদের কিছুই হবে না, কে আমাদেরকে নিয়ে যাবে? তুই ভয় পাইস না, তুই আম্মার সাথে থাক, তোর কিছুই হবে না। চারদিকে তখন গুটগুটে অন্ধকার। ওই মুহূর্তে আমার মা তখন উঠানের মধ্যে আমাকে নিয়ে বসলো। আমি আর মা তখন বসে আছি, আশেপাশে কোনো মানুষ নাই, একেবারে নীরব নিচ্ছিন্ন একটা গ্রাম। চারদিকে জোনাকি পোকারা জ্বলতেছে। আমার মা তখন একটু পরে পরে ঘরের দিকে তাকাইতে আছে যে ওই বুড়ি আসে কিনা, কিন্তু কোনো দিক থেকে আমরা বুড়িকে দেখতে পাচ্ছি না। আমি আমার মাকে বলি, মা, এই গ্রামটা তো এরকম নীরব এর আগে হয় নাই, এর আগেও তো রাতের বেলায় মাঝে মাঝে আমরা ওজনকে আশেপাশে হাঁটতে দেখতাম, কিন্তু আজকে তো আমরা আর কাউকে দেখতে পাচ্ছি না। আমার মা বলে, কেউ না থাকলে নাই, তুই আসিস আর আমি আসি, আমরাই থাকবো। এরকম করে সারাটা রাত আমি আর মা তখন ওই উঠানের মধ্যে বসে থাকি, কিন্তু রাতের বেলায় আমাদের সাথে আর কিছুই হয় না। এবং
ওই রাতে আর আমরা ওই বুড়িকে দেখতেও পাই না। ওই বুড়িও আর ওই রাতে গ্রামের মধ্যে আসে না। এবং একটু মানে এরকম করে সারাটা রাত বসে থাকতে থাকতে আমরা কখন জানি ঘুমিয়ে যাই। আমি আর মা তখন উঠানের মধ্যে ঘুমিয়ে যাই। একটা সময় সকাল হয়ে যায়। সকাল হলে ফলে ফজরে আজান দেয়। ফজরে আজান দিলে চারদিক থেকে আস্তে আস্তে করে সূর্য মামা উকি দিচ্ছিল। আমার মা তখন আস্তে আস্তে করে ওই যে ভাঙা যে ঘরটা ভেঙে গেছে, ভাঙা ঘরটা সরাইতে আসে। এরকম করে ভাঙা ঘরগুলো সরাইয়া ভিতরে আমার মা তখন হাঁড়ি পাতিল পায়। হাঁড়ি পাতিল পেয়ে মা আমাকে বলে, আরে আরিফুল্লাহ, তুই দেখে যা, সবাই তো বলতেছে এখানে নাকি হাঁড়ি পাতিল ছিল না, এই যে দেখ মা হাঁড়ি পাতিল তোকে দেখাচ্ছি। আমি তখন বললাম, মা তুমি সবার কথা বাদ দাও, আমরা এই গ্রামে থাকবো, তুমি কোনো চিন্তা করো না। আমার মা তখন ঘরের মধ্যে চাউলও পাইলো, ঘরের মধ্যে চাউল পাইলো, ডাউল পাইলো, এবং আমরা যে এতদিন ধরে ছিলাম খাওয়া দাওয়া করছি, এই সমস্ত কিছু এই ভাঙা ওই ঘরটাকে সরিয়ে আমার মা সব কিছু পাইলো। সকালবেলা আমার আম্মা তখন খাবার রান্না বসাই দিল। আমি পুকুরে গেলাম, গোসল করলাম। মা এসে তখন আমাকে পেট খেতে দিল। আমি পেট ভরে খাইলাম। খাওয়ার পরে আমি মারে বললাম, মা আমরা চলবো কী করে? আমাদের তো চলতে হবে, এই গ্রামে তো কোনো মানুষ আর আসে না। সত্যি ওই গ্রামে আর কোনো মানুষ আসে নাই। এরপরে ওই গ্রামের পাশের একটা জমিতে আমি আর আমার মা এরপরের দিন কাজ করতে শুরু করলাম। কাজ করতেছি, আমরা ওখানে ফসল লাগাবো, কাজ করতেছি। বিকেলবেলা কিছু লোক আসছে আমাদের কাজ করা দেখে। কয়েকটা লোক আসছে, আইসা বলতেছে, গতকালকে রাতে যে আপনারা ছিলেন কোনো সমস্যা হয় নাই? আমার মা বলে, কিসের সমস্যা হবে? আমরা তো এই গ্রামে বহুদিন ধরে আছি। আমারে সবাই মাকে তখন জিজ্ঞেস করে, তাহলে ওই বুড়িটা কোথায়? আমার মা বলে, এইটা আপনারা ঠিক বলছেন, ওই বুড়িটাকে কিন্তু আমি আর দেখলাম না। বুড়িটা আমাদেরকে ছেড়ে চলে গেছে। বুড়িটা যে কোথায় গেছে তা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। আমরা বুড়িটারে আর দেখতে পাইনি। সবাই তখন অদ্ভুতভাবে আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বলতেছে, বোন গো, অপরাধ যা করার করছো, অন্যায় যা করার করছো, এই গ্রামে থাইকো না, এই গ্রাম থেকে চলে আসো, এবং এই গ্রামে থাকলে তুমি আর তোমার সন্তান দুজনেই তোমরা মারা পড়বা। আমার মা বললে, মরলে মরছি, এই গ্রামে আমি আমার ছেলেকে নিয়ে থেকে যাব, এই গ্রাম থেকে আমি আর যাব না। এরপরে আমি আমার মা এই গ্রামে থেকে গেলাম। একদিন, 2 দিন, 3 দিন, মাঝে মাঝে দিনের বেলায় আশেপাশের গ্রাম থেকে মানুষরা আমাদের দেখতে আসে। আমরা কিভাবে খাওয়া দাওয়া করি, কিভাবে চলাফেরা করি, কিভাবে বাজার সাজার করি। এইভাবে দীর্ঘ প্রায় 2 মাসের মতো আমরা এই গ্রামে বসবাস করি। 2 মাস সকালে বিকেলে, রাতে কিন্তু কেউ আসতো না। সকালে, দুপুরবেলা বা বিকেলে অনেকে আমাদেরকে দেখতে আসতো, পুরুষ মহিলা অনেকে আমাদেরকে দেখতে আসতো। ওই গ্রামে আমি আর আমার মা তখন বসবাস করতাম। আমি আর মা তখন ওই গ্রামে থাকতাম। অনেকেই দেখতে আসতো যে এই গ্রামে একটা মহিলা আর একটা ছেলে কিভাবে বসবাস করে, কিভাবে থাকে। 2 মাস পরে আস্তে আস্তে করে একদিন প্রায় অনেকগুলো মানুষ নিয়ে সিরাজি কবিরাজ ওই গ্রামে ঢুকলো, এবং সিরাজি কবিরাজ ওই গ্রামে ঢুকে সবাইকে বলতেছে, আপনারা গ্রাম পরিষ্কার করেন। এইটা বলার পর আমার আম্মা বলতেছে, গ্রাম পরিষ্কার করবে মানে? বলে, হ্যাঁ গ্রাম পরিষ্কার করবেন। সারাদিন সবাই তখন এই ঘরগুলো ভাঙাভাঙি করলো এবং গ্রামটা পরিষ্কার করতে শুরু করলো। বিকেল হওয়ার কিছুক্ষণ পরেই সবাই তখন আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছে। আমার মা তখন সিরাজি কবিরাজকে বলতেছে, ও মা, সবাই এবার চলে যাচ্ছে কেন? সবাই তো আসলো, সব কিছু পরিষ্কার করলো, তাহলে এখন সবাই এখানে থাকবে না? সিরাজি কবিরাজ বলে, না, এখনও এটা থাকার মতো উপযোগী হয় নাই। এরকম করে মাঝে মাঝে মানুষরা আসতো আশেপাশের গ্রাম থেকে, আইসা এই গ্রামটা পরিষ্কার করতো এবং এখানে থাকার উপযোগী করতো। এরকম করে একসাথে প্রায় 12টা পরিবার এই গ্রামে। প্রথম রাত শুক্রবারের দিন ছিল, বৃহস্পতিবার রাত কেটে গেল। বৃহস্পতিবারে তারা কাজ করছে, মাগরিবের সময় তারা চলে গেছে, এবং শুক্রবারে প্রায় দিনের 10টা বাজে তারা তখন দলবেঁধে তাদের হাঁড়ি পাতিল যা আছে সব কিছু নিয়ে প্রায় 12টা পরিবার একসাথে এই গ্রামে ঢোকে। এবং সিরাজি কবিরাজও ওই দিন ওই গ্রামেও ছিল। সিরাজি কবিরাজ ওই গ্রামে থাকা অবস্থায় তখন সে পুরোটা রাত সে ওই গ্রামে হেঁটে বেড়ায়, গ্রামের এই পাশে ওই পাশে, এবং গ্রামের চারদিকে উনি তাবিজ পুঁতে দেয়। আজান দিয়ে আপনার অনেক হুজুর এনে মিলাদ পড়িয়ে তখন উনি চারপাশে তাবিজ পুঁতে দেয়, এবং তাবিজ পুঁতে দিয়ে এই প্রথম শুক্রবার রাত এই গ্রামের মানে আশেপাশের গ্রামের 12টা পরিবার আমাদের সাথে রাত কাটায়। এবং এরপরে সিরাজি কবিরাজ সবাইকে বলতে শুরু করে, এই গ্রাম থেকে জিনেরা চলে গেছে, এই গ্রামে এখন জিনেরা নাই, এবং এই গ্রামটা এখন জিন মুক্ত। আপনারা চাইলে এই গ্রামে থাকতে পারেন, এই গ্রামে আসতে পারেন, এবং এই গ্রামে আপনাদের আসা যাওয়া আছে, আপনারা আসতে পারেন। এই কথা বলার পরে 1 দিন 2 দিন 3 দিন করে বাঁচতে প্রায় 6 মাসের মধ্যে এই গ্রামে আবারও আগের মতো মানুষের বসতি বেড়ে গেল। কিন্তু আমাদের সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করতেছে না। আমরা যে বুড়ির ভিটায় ছিলাম, ওই বুড়ির ভিটায় আমরা আসি, এবং ওই বুড়ির ভিটায় রান্নাবান্না হইতেছে, আমরা খাওয়া দাওয়া করি, এবং আশেপাশে অনেক খালি ফসলি জমি আছে,
ওই জমিতে আমার আম্মা ফসল ফলায়, আমি ফসল ফলাই, এরপরে আমরা এখানে খাওয়া দাওয়া করি। এরকম করে দীর্ঘ অনেকগুলো বৎসর, প্রায় আপনার 5 থেকে 6 বৎসরের মতো আমরা ওই গ্রামে থাকি এবং গ্রামের সবার সাথে আমাদের খুব ভালো একটা ঘনিষ্ঠতার সম্পর্ক হয়। সবাই আমাদেরকে আদর করে, যত্ন করে, ভালোবাসে এবং সবাই বলে শুধুমাত্র আমাদের জন্য এই গ্রামে নতুন করে মানুষ বসবাস করতে পারছে, অন্যথায় এই গ্রামে নতুন করে মানুষ আর আসার কোনো সুযোগ ছিল না। এই গ্রামটা আমরা যদি না আসতাম তাহলে সারা জীবনের জন্য একটা পরিত্যক্ত গ্রাম হিসাবেই পড়ে থাকতো। এরপরে সবাই তখন আসে, এসে একসাথে গ্রামে বসবাস করে। এরকম করতে করতে একদিন হলো কি, আমাদের ওই গ্রাম থেকে মোটামুটি খানিকটা দূরে একটা দিঘি আছে। বর্ষার সময় ছিল এবং বর্ষার ওই সৃজনে দিঘির মধ্যে প্রচুর পরিমাণের মাছ ঢুকেছে। মাছ ঢুকার পরে আমি তখন মাছ ধরতেছি, দিঘিতে মাছ ধরতেছি একেবারে ভর দুপুরবেলা হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম যে দিঘির পাড়ে ওই বুড়িটা দাঁড়িয়ে আছে। বুড়ির যে চেহারা আমার মনে আছে, যতটুকু মনে আছে অতটুকু দেখি যে বুড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আমি বুড়িকে ওই জায়গায় দেখে একটা চিৎকার দিছি, খুব জোরে একটা চিৎকার দিছি। চিৎকার দেওয়ার পরে বুড়ি আমারে ডাক দিছে, তুই ভয় পাইস না আরিফুল, আমি তোর দাদি, এদিকে আয়। আমি তখন বললাম, আপনি এত বছর পরে কোত্থেকে আসছেন? বলে, তুই এদিকে আয়, তুই ভয় পাইস না, এদিকে আয়। পরে আমি আস্তে আস্তে করে আসছি, বুড়ির চেহারা যতটুকু আমার মনে আছে আর কি। আমি তখন কাছে আসছি, আসার পরে আমার বলে, আরিফুল তুই ভালো আছিস? আমি বললাম, দাদি ভালো আছি। এই বুড়ির পাশে তখন আরেকটা মেয়ে বসে আছে এবং ওই মেয়েটা খুবই সুন্দরী, মানে এত সুন্দর বলার মতো না। আমি তখন বললাম, দাদি এটাকে? বলে, এটা আমার নাতনি। আমি বললাম, এটা তোমার নাতনি? দাদি তুমি কই গেছিলা? আমরা তো পরের দিন তোমারে খুঁজতে আসছি, এক রাতের মধ্যে তুমি উধাও হয়ে গেলা। আজকে এত বছর পরে তুমি কোত্থেকে আসছো? চলো আমি তোমার মায়ের কাছে নিয়ে যাব। দাদি তখন আমারে বলে, না আমি ওখানে যেতে পারবো না, আমার ওখানে যাওয়া নিষেধ আছে। আমি বললাম, নিষেধ? কিসের নিষেধ? দাদি কী হয়েছে? দাদি তখন আমাকে বলে, তোরে আমি একটা রিকোয়েস্ট করবো, একটা অনুরোধ করবো, তুই রাখবি? আমি বললাম, হ্যাঁ দাদি রাখবো, সমস্যা নাই। দাদি আমার বলে, এই যে তোর সাথে আমার দেখা হয়েছে, তোর সাথে আমার কথা হয়েছে, খবরদার এটা কিন্তু ওই গ্রামের কাউকেই বলতে পারবি না। আমি বললাম, কেন? দাদি আমার বলে, না এটা কাউকেই বলা যাবে না, তুই যদি আমার কাছে ওয়াদা করিস এটা কারো কাছে বলবি না, তাহলে আমি মাঝে মাঝে তোর সাথে এসে দেখা করব। আমি তখন বললাম যে, দাদি তুমি কোত্থেকে আসো, তুমি কই যাও, কিভাবে আসো? তখন পর্যন্ত কিন্তু মাথার মধ্যে জিনিসটা আসে না যে সে তো একটা জিন, তখনও কিন্তু এটা মাথায় আসে না। পরে আমারে বলে, তুই যদি ওয়াদা করিস কারো কাছেই বলবি না। আমি বললাম, তাহলে আমার মায়ের কাছেও বলবো না? বলে, হ্যাঁ তোর মায়ের কাছে বলবি, আগামী দিন এই সময় তোর মাকে এখানে নিয়ে আসবি। যদি তোর মাকে এখানে নিয়ে আসিস এরপরে তুই তোর মাকে বলবি, আর তোর মাকে যেখানে নিয়ে আসবে আমার সাথে দেখা করানোর জন্য, এটাও কিন্তু তুই তোর মাকে বলবি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি আমার মাকে এটাও বলবো না। এই কথা বলার পরে এর পরের দিন আমি তখন করলাম কি, আমার মাকে আমি নিয়ে আসছি। পরের দিন মারে বলতেছে, দুপুরবেলা আমি তোমার ওই দিঘির পাড়ে নিয়ে যাবো, তুমি চলো। মা আমারে বলতেছে, দিঘির পাড়ে কেন? আমি বললাম, তুমি চলো, তোমার সাথে কথা আছে, দিঘির পাড়ে গেলেই তুমি বুঝতে পারবা। একরকম মারকে জোরাজোরি করে মাকে আমি তখন দিঘির পাড়ে নিয়ে আসি এবং দিঘির পাড়ে আসার পরে ওই বুড়িকে আমার মা তখন দেখতে পায় এবং দিঘির পাড়ে বুড়িকে দেখতে পাওয়ার পরে আমার মা তখন এই জায়গার মধ্যে একটা চিৎকার দেয়, এত জোরে চিৎকার দেয়। এই বুড়ি তখন আমার মাকে বলতেছে, মারে তুই চিৎকার দিস না, তুই এখানে বস, আমি তোর সাথে একটু কথা বলি। যেটা আমার নিজের চোখের দেখা। আমি জানি অনেকেই হয়তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু যাদের সাথে ঘটেছে এই ধরনের ঘটনাগুলো তারাই শুধু আমার কথাগুলো বিশ্বাস করবে। এরপরে আমি ওখানে বসছি এবং বুড়িও বসছে। এই প্রথম এই বুড়ি খুব সুন্দর করে আমার মাকে বলতেছে যে, আমি কোনো মানুষ না, আমি একটা জিন। এইটা বলার পরে, মানে এই যে বুড়ি বলতেছে সে কোনো মানুষ না, সে একটা জিন, এইটা বলার পরও না আমরা খুব স্বাভাবিক, মানে আমি অনেক স্বাভাবিক, আমার মা অনেক স্বাভাবিকভাবে বুড়ির কথা শুনতেছি যে এটা কী বলে, মানে কীভাবে ডিরেক্টলি বলতেছে যে আমি কোনো মানুষ না, আমি একটা জিন। আমার মা তখন বুড়ির মুখের দিকে তাকিয়ে আছে এবং তাকিয়ে থেকে বলতেছে যে, আপনি একটা কী বলতেছেন, আপনি মানুষ না? বলে, না আমি কোনো মানুষ না, আমি একটা জিন এবং এই গ্রামে অনেক জিনেরাই বসবাস করতো, কিন্তু হঠাৎ করে ওই সিরাজি কবিরাজ যখন আসার পর থেকে আমরা সব জিনেরাই ওই গ্রামটাকে ছেড়ে দিই। এর আগেও আমরা এই গ্রামটাকে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা করেছিলাম যে গ্রামটা আমরা দখলে রাখবো না, যে কারণে আমরা গ্রামটাকে দখলে রেখেছিলাম ওই কারণটা সমাধা হয়ে গেছে, যার জন্য আমরা অনেক দিন ধরেই পরিকল্পনা করতেছিলাম যে গ্রামটাকে ছেড়ে দিব। এই জন্যই আমি তোকে এই গ্রামে রেখেছিলাম, এই গ্রামে আমি তোকে আশ্রয় দিয়েছিলাম, কারণ এই গ্রামটা আমি ছেড়ে দিব, এই গ্রামে আমি থাকবো না, যার জন্য তোকে আমি এই গ্রামে এনেছিলাম। যাই হোক, তুই আসার পরেই আস্তে আস্তে করে মানুষরা এই গ্রামে আসতে শুরু করেছে। আমার মা তখন বলে, তাহলে আপনি এখন কোথায় থাকেন? বুড়ি বলে, আমি আমার রাজ্যে থাকি, আমি আমার দেশে থাকি।
তো আমি মাঝে মাঝে আসবো, এটা আমার নাতিন। এবং যখন বললো নাতিন, এই মেয়েটা তখন তার মুখের পর্দা সরালো। ভাই বিশ্বাস করবেন না, এত সুন্দর চেহারা, মনে হয় যেন নির্ঘাত পরি। আমি এটার মুখের দিকে তাকিয়ে আছি। পরে বুড়ি বলে, মাঝে মাঝে এখানে তোরা আসিস, আমি তোদের সাথে দেখা করব, কিন্তু আমরা আর ওইখানে যাব না। এরকম করে বুড়ি মাঝে মাঝে, বুড়ি এবং বুড়ির নাতিন আসতো দিঘির পাড়ে, এবং দিঘির পাড়ে এসে আমার সাথে, আমার মায়ের সাথে গল্প গুজব করতো, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতো, আমাদের সাথে কথাবার্তা বলতো। এরকম করে কথাবার্তা বলতে বলতে আমি যেদিন মানে প্রতিদিন দুপুরে দিঘির পাড়ে যাইতাম, এবং গেলেই বুড়ি যদিও না আসতো, বুড়ির মেয়ে মানে বুড়ির নাতনি রানী তখন আমার কাছে আসতো। এবং রানী আমার কাছে আসতে আসতে রানীর প্রতি আমার এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। রানী আমার সাথে অনেক গল্প গুজব করতে, একদম স্বাভাবিক একটা মেয়ের মতোই আমার কাছে আসতো। একটা মেয়ে যেরকমভাবে স্বাভাবিকভাবে একটা মানে মানুষের কাছে আসে, একেবারে সম্পূর্ণ স্বাভাবিক একটা রূপে রানী তখন আমার কাছে আসতো। দিঘির পাড়ে বুড়ি যদিও না আসতো, মাঝে মাঝে বুড়ি সহ আসতো, আবার মাঝে মাঝে রানী একাই আসতো। আমি ওর সাথে বসে বসে গল্প গুজব করতাম, কথাবার্তা বলতাম। এবং আপনি বিশ্বাস করবেন না, আমার কাছে মনেই হয় না যেটা কোনো একটা পরী বা জিন। এইটা যে কোনো একটা জিন বা পরী, এটা আমার কাছে মনেই হয় না। আমার ওকে দেখলে মনে হয় এটা স্বাভাবিক মানুষ। একটা স্বাভাবিক মানুষের সাথে আমরা যেরকম করে কথা বলি, একটা স্বাভাবিক মানুষ যেরকম হয়, রানী ঠিক সেরকমই ছিল। আমার সাথে এরকম একদিন, 2 দিন, 3 দিন করে সময়গুলো কাটতে কাটতে রানীর প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। কিন্তু রানী আমাদের গ্রামের ভিতরে ঢুকতে পারতো না। আমাদের যে গ্রামের ভিতরে আছে, আমাদের গ্রামের ভিতরে ঢুকতে পারতো না। গ্রামের বাইরে মাঝে মাঝে রানীর সাথে আমার দেখা হতো। এরকম করে 1 দিন, 2 দিন, 3 দিন নয়, প্রায় অনেকগুলো বৎসর কেটে যায়। অনেকগুলো বৎসর রানীর সাথে আমার দেখা হয়, রানীর সাথে আমার কথা হয়, এবং আমাদের দুজনের মাঝে এক ধরনের ভালোবাসাবাসিও শুরু হয়। এই দৃশ্যটা তখন গ্রামের আশেপাশের কিছু মানুষ ধারণা করে ফেলে। গ্রামের আশেপাশের কিছু মানুষ মনে করে যে কোনো একটা পরীর সাথে বা জিনের সাথে আমার কোনো একটা সম্পর্ক আছে। মানে অনেক সময় আমি একা বসে বসে কথা বলতাম, এবং গ্রামের অনেকেই দেখতো, আমাদের পাশে কাউরে দেখতে পেতো না, কিন্তু আমি দেখতাম কথা বলে। এইরকম করে করে তখন সিরাজি কবিরাজের কাছে তখন সবাই মিলে বিচার দেয় যে এই ঘটনা, এই ছেলে সম্ভবত এই গ্রামে আবারও জিন আনবে, এই ছেলে সম্ভবত জিনের কারোর সাথে কোনো সম্পর্ক আছে। এইটা বলার পরে একদিন দুপুরবেলা সিরাজি কবিরাজ তার ঘরে আমাকে ডাকে। ঘরে ডাকার পরে সিরাজি কবিরাজ আমার কপালে শুধু এমনি একটু হাত দেয়, মানে কপালে একটু আঙুল দেয়। আঙুল দেওয়ার পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি। মানে শুধু এটুকুই মনে আছে, আমার কপালে উনি একটু হাত দেওয়ার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এবং জ্ঞান আমার যখন ফিরে আসে, আমি যখন আমার স্মৃতিশক্তি আসে, তখন উনি যা বলতেছে আমি তাই করতেছি। আমি বুঝতেছি যে আমার স্মৃতি আছে, শক্তি আছে, আমি সবই বুঝি, কিন্তু ওনার কথার বাইরে কোনো কাজ করতে পারি না। উনি যা বলতেছে, উনি যেটা বলতেছে আমি সেটাই করতেছি। উনি যেই দোয়া পড়তে বলতেছে আমি সেই দোয়াই পড়তেছি। এরকম করতে 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 অনেকটা পরে উনি তখন একটা কাচের বোতল নিল। একটা কাচের বোতল নেওয়ার পরে বোতলের মুখটা খুলে আমাকে বলে, এখানে নিঃশ্বাস দে। আমি তখন ওখানে নিঃশ্বাস দিলাম। 2বার 3বার নিঃশ্বাস দেওয়ার পরে একটা পর্যায়ে আমি হঠাৎ করে দেখলাম কোত্থেকে ছোট একটা পোকার মতো কি জানি সাদা উড়ে এসে এই বোতলের মধ্যে ঢুকলো, এবং বোতলে ঢুকা মাত্রই ওই কবিরাজ তখন এই বোতলের মুখটা বন্ধ করে দিল। বোতলের মুখটা বন্ধ করে দিয়ে আমার মাথায় এমনি আবার আরেকটা থাপ্পড় দিল, মানে এরকম হাত ছোঁয়ালো, এবং ছোঁয়ানোর পরে আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি, মানে অজ্ঞান হয়ে যাই। এবং আমার যখন জ্ঞান আসে তখন আমি দেখি আমি ঘরের মধ্যে, আমি আমার বাড়িতে। আমি আমার মারে বললাম, মা আমার সাথে কী হয়েছে? মা আমারে বলে, তোরে বারবার মানা করছিলাম যে কোনো পরীর সাথে তোর সম্পর্ক করার দরকার নাই, কোনো পরীর সাথে কথা বলার দরকার নাই, এরপরেও তুই ওই পরীর সাথে কেন কথা বলি? আজকে সিরাজি কবিরাজ ওই পরীটারে বন্দি করে ফেলছে। আমি বললাম, মানি ওই পরীটাকে সিরাজি কবিরাজ বন্দি করে ফেলছে? বলে হ্যাঁ, বন্দি করে আমাদের গ্রামের মধ্যে একটা পুকুর আছে, ওই পুকুরে নাকি ইট বেঁধে ফালাই দিছে। কবিরাজ বলতেছে ইট বেঁধে নাকি ওই মানে পুকুরের মধ্যে ফালাই দিছে, এটা বলতেছে। এইটা বলার পরে আমি তখন মায়ের বলতেছি, মা তুমি এটা কি বলো? এরপর আমি ফাঁকে ফাঁকে এই পুকুরে নামতাম, নাইমে ডুব দিতাম, ডুব দিয়ে এটাকে বের করার চেষ্টা করতাম যে কোথায় বোতলটা ফালাইছে, কিন্তু আমি আর বোতল খুঁজে পাই না। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পরে ওই দিঘির পাড়ে গিয়ে আমি বসে আছি। এমন সময় একদিন ওই দাদির সাথে আমার দেখা। জীবনে এই প্রথম দাদি খুবই রাগান্বিত চেহারা নিয়ে আমার কাছে আসে। দাদিকে দেখে আমি সেদিন প্রথম ভয় পাই, এবং দাদি আমাকে বলে, আমার নাতিন কোথায়, রানী কোথায়? আমি বললাম, দাদি রানীতে তো এরকম কবিরাজ বন্দি করে ফেলছে, সিরাজি কবিরাজ। বলে, তুই আমার নাতিনরে ডাকলি কেন, ওভাবে কেন ডাকলি? আমি বললাম, দাদি আমি তো ডাকি নাই, সিরাজি কবিরাজ যেভাবে আমাকে করতে বলছে আমি সেভাবেই করছি, আমি না বুঝতে পারি নাই। দাদি আমাকে বলে, আমি তোদের ভালো চাইলাম আর তোরা আমার নাতিনরে বন্দি করাই দিলি, এই কাজটা তোরা ভালো করিস নাই, তুই আমার নাতিনরে খুঁজে বের কর। এরপরে আমি সারা রাত দিন মিলে শুধুই পুকুরে ডুবাইতে থাকি।
পুকুরে ডুবাইতে থাকি, কিন্তু আমি আর এই পুকুরে ডুব সাঁতার দিই, কিন্তু এই পুকুরের মধ্যে আমি আর রানীরে খুঁজে পাই না। মানে কোন বোতলের মধ্যে বন্দি করে রাখছে, কোন বোতলে আটকাইছে, এইটা তো ভাই আমি আর বলতে পারি না। আমি ডুবাইতেছি, অনেকেই সিরাজি কবিরাজের কাছে গিয়ে বলে যে আরিফুল এই পুকুরে ডুবায় কি জানি খোঁজে। তাই সিরাজি কবিরাজ তখন হাইসা বলে ওই খুঁজে কিছুই পাবে না, তুই এটা নিয়ে চিন্তা করিস না। গ্রামের অনেকেই তখন সিরাজি কবিরাজের কাছে কুটনামি করতে যায়। আর সিরাজি কবিরাজ তখন আমাদের ওই গ্রামের একজন মোড়ল, একজন সর্দার, একজন ইমাম, একজন নেতা। মানে সিরাজি কবিরাজ যা বলবে আমার ওই গ্রামে তাই হবে। সিরাজি কবিরাজের কথার বাইরে কেউ কখনো কোনো কিছু চিন্তাই করতে পারে না। সিরাজি কবিরাজ যা বলবে তাই হবে। আমি বারবার তখন সিরাজি কবিরাজের কাছে যাইতাম, গিয়ে বলতাম, অনেকেই বলে আপনারা কি আমার রানীকে বন্দি করে রাখছেন, আপনি রানীকে বন্দি থেকে মুক্ত করে দেন, আপনাকে কেন বন্দি করছেন? বয়স্ক ওই সিরাজি কবিরাজ তখন আমাকে বলে, তুই কি চাস এই গ্রামটা আবার জিনেদের আখড়া হয়ে যাক, এই গ্রামে আবার জিনেরা বসবাস করুক? আমি বললাম, দেখেন আপনি যেটা বুঝতেছেন এটা ভুল বলতেছেন। ওই আমার দাদি এবং ওই রানী এরা কখনোই আমাদের গ্রামে জিনের আখড়া তৈরি করবে না, ওরা কখনোই আমাদের গ্রামে জিনের আখড়া তৈরি করবে না। এরা এই গ্রামে ভালোভাবেই থাকবে, ওরা এই গ্রামের ক্ষতি হোক এমন কোনো কাজ কোনোদিনও করবে না। ওই সময় ওই সিরাজি কবিরাজ আমাকে বলে, তুই কি আমার চেয়েও বেশি বুঝিস, তুই আমার চেয়েও ভালো বুঝিস? তুই আমার চেয়েও ভালো বুঝিস না। আমি যেটা করেছি বা আমি যেটা করতেছি এটা অবশ্যই গ্রামের 10 জনের ভালোর জন্যই করতেছি, তুই আমার থেকেও বেশি বুঝে নিজের ক্ষতি করিস না। আমি তখন বললাম, দেখেন আপনি বারবার অন্যায় করে যাচ্ছেন, আপনি বারবার অপরাধমূলক কথা বলে যাচ্ছেন। একটা পর্যায়ে সিরাজি কবিরাজ আমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে যায়, আমার সাথে আর দেখা করে না, আমার সাথে কথা বলে না। আমি তখন আবারও ওই দিঘির পাড়ে গিয়ে বসে থাকতাম। 1 দিন 2 দিন 3 দিন দিঘির পাড়ে গিয়ে বসে থাকতে দাদির সাথে আমার আবারও দেখা হয়। আরেক দিন দাদি আসে, দাদি এসে আমাকে বলে, তুই কি পাইছিস? আমি বললাম, না আমি ওইটার ভিতরে কিছুই পাই না। এবং সিরাজি কবিরাজ সে আমাকে উল্টা ধমক দেয়, আমার সাথে এটা করবো ওটা করবে। দাদি বলে, আমি ওই সিরাজি কবিরাজকে আস্ত রাখবো না, আমি ওকে শেষ করে দেবো। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই এখন চলে যাবি, বিকেলবেলা আসরে আজানের পরে তুই দিঘিতে আসবি। দিঘিতে আসলে দিঘির মধ্যে একটা কালো হাঁস দেখবি। আমি বললাম, হাঁস? বলে, হ্যাঁ, কালো একটা হাঁস দেখবি এবং এই হাঁসটাকে তুই ধরবি। আমি বললাম, হাঁস আমি এত বড় দিঘিতে কীভাবে ধরবো? দাদি আমাকে বলে, না তুই দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকবে, হাঁসটা তোর কাছে আসবে। আমি বললাম, তারপর বলি, এই হাঁসটাকে মাথায় করে তুই তোর গ্রামের মধ্যে নিয়ে যেই পুকুরে আমার নাতিনকে বন্দি করে রেখেছি ওই পুকুরে এই হাঁসটাকে নিয়ে ছেড়ে দিবি। আমি তখন বললাম, দাদি এটা তুমি কি বলো? তখন গ্রামের মানুষ জিজ্ঞেস করবে না হাঁস আমি কোত্থেকে আনছি? দাদি আমাকে বলে, গ্রামের সবাই দেখুক সমস্যা নাই, কিন্তু সিরাজি কবিরাজ যাতে হাঁসটাকে না দেখে। শুধু সিরাজি কবিরাজ না দেখলেই হবে, গ্রামের সবাই দেখুক। আমি তখন বললাম, ঠিক আছে দাদি, তাহলে আমি এটাই করব। এরপরে আমি করলাম কি, দাদি ঠিক যেরকম করে শিখাই দিল ওরকম করে আসরের নামাজের পরে আমি তখন এই দিঘির পাড়ে আসছি, বড়দিঘির পাড়ে। এবং বড়দিঘির পাড়ে আসার পরে আমি দেখতে পাই একটা কালো হাঁস এই দিঘির মধ্যে ঘুরতেছে। আমাকে দেখা মাত্র এই হাঁসটা তখন আস্তে আস্তে করে আমার কাছে চলে আসলো। যাওয়ার সময় আমি তখন মাথায় একটা টুকরি নিয়ে যাই এবং ওই টুকরির মধ্যে হাঁসটাকে ধরে আমি ঢুকাই ফেলি এবং এই হাঁসটাকে নিয়ে আমি গ্রামের মধ্যে ঢুকতেছি। যখন আমি গ্রামের সীমানায় হাঁসটাকে নিয়ে ঢুকতেছি মনে হয় আমার শরীরের ওজন অনেক ভারী হয়ে যাচ্ছে, মানে আমি এটাকে নিয়ে হাঁটতে পারি না, এতটা ওজন। গ্রামের অনেকেই জিজ্ঞাসা করে, আরিফুল কী নিয়ে আসছিস, আরিফুল কী আনছিস? আমি বললাম, কিছুই না। এরকম করে আমি ওই হাঁসটাকে এই পুকুরের মধ্যে ফেলে দিই এবং হাঁসটাকে পুকুরে ফেলে দেওয়ার পরে আমি শুধু সিরাজি কবিরাজকে পাহারা দেই, সিরাজি কবিরাজ ওখানে আসে কিনা। হাঁসটাকে পুকুরে পালানোর পরে হাঁসটা শুধু ডুব দেয় আবার উঠে, অনেক পর্যন্ত ডুব দিয়ে থাকে আবার উঠে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে মাগরিবের আজান দিয়ে দেয়। মাগরিবের আজান দিলে পরে আমি তখন করি কি, আবারও ওই দিঘির পাড়ে যাই এবং দিঘির পাড়ে গিয়ে দাদিকে ডাকতে থাকি, কিন্তু দাদিকে আমি আর দেখি না, দাদি আমার কাছে আর আসে না। এরপর আমি পুনরায় আবারও গ্রামে যাই এবং গ্রামে যাওয়ার পরে তাও আমি মাকেও কিছু বলি না, কাউকে কোনো কিছু বলি না। সারাটা রাত শুধু এরকম করে ঘুরতে থাকি এবং রাতের বেলা যখন আমি ঘুমিয়ে যাই ওই সময় দাদি আমাকে স্বপ্নে দেখায়, বলে হাঁসটাকে ধরে দিঘির পাড়ে নিয়ে আয়। মানে স্বপ্নে আমাকে বলতেছে এবং স্বপ্নটা বলার পরে আমি তখন উঠছি, আমার মাকে বলতেছি, মা আমি দিঘির পাড়ে যাবো। মা আমার বলে, না এত রাতে দিঘির পাড়ে যাওয়া হবে না। মানে হঠাৎ করে সেদিন কেন জানি মা আমাকে বাধা দেয় এবং মা আমাকে বাধা দেয়, আমি মায়ের সাথে তর্কাতর্কি করি এবং এরকম চিল্লাচিল্লি করে আমি দিঘির পাড়ের দিকে যাচ্ছিলাম এবং দিঘির পাড়ের দিকে যাওয়ার পরেই ওই হাঁসটাকে নিয়ে আমি চলে যাব। মার সাথে ঝগড়া করছি, এই ঝগড়ার মাঝে এই বিষয়টা তখন মানে সিরাজি কবিরাজ সম্ভবত কিছুটা জেনে যায়, মানে উনি ঘুম থেকে উঠে যায় এবং উনি ঘুম থেকে উঠার পরে আমি যখন ওই দিঘির পাড়ে যাই এবং ওই পুকুর পাড়ে যাই, পুকুর পাড়ে গিয়ে হাঁসটাকে ধরে মাথায় নিয়ে আমি যখন যাচ্ছিলাম ঠিক ওই সময় সিরাজি কবিরাজ আমার সামনে পড়ে এবং সিরাজি কবিরাজ আমার সামনে পড়ার পরে আমি কিচ্ছু দেখলাম না। আমি সিরাজি কবিরাজকে দেখা মাত্র আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেলি।
আমি অজ্ঞান হয়ে যাই। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি জানতে পারি আমি টানা একদিন মানে 12 ঘন্টা আমি সেন্সলেস অবস্থায় ছিলাম, সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় ছিলাম। এবং সিরাজি কবিরাজ তার ঘরে আমাকে রাখছে। একদিন পরে সিরাজি কবিরাজ তার ঘর থেকে আমাকে বের করার পরে আমি মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে যাই। মানে এতটাই দুর্বল হয়ে যায় যে আমি বলে বোঝাতে পারবো না। আমার শরীরে কোনো শক্তি নেই, হাত পা নাড়ানোর মতো কোনো শক্তি নেই। একটা সময় আমি ঘরে আসি, খাওয়া দাওয়া করি, এবং এর মাঝে এই আমার ঠিক হওয়ার দুই দিন পরে সিরাজি কবিরাজ তখন আমাকে বিয়ে করাই দেয়। আমি বিয়ে করতে রাজি হই না এবং গ্রামের বাইরে আমাকে যেতে দেয় না। আমাকে বিয়ে করাই দেয় জোর করে। আমাদের গ্রামের একটা মেয়েকে আমাকে বিয়ে করায়। বিয়ে করানোর পরে 41 দিন পর্যন্ত আমাকে আর গ্রামের বাইরে যেতে দেয়নি। সিরাজি কবিরাজ 41 দিন আমার ওই নতুন বউকে দিয়ে আমাকে ঘরের মধ্যে আটকায় রাখে। 41 দিন পরে আমি ওখান থেকে বের হয়েছি, এবং 41 দিন পরে বের হওয়ার পরে আজকের এই সময়টা পর্যন্ত প্রায় 27 থেকে 28 বছর হয়ে গেছে আমার সংসার জীবনে। আমি আর ওই পরী রানী অথবা আমার দাদি কাউকেই দেখতে পাই নাই। এই 28 বছরে আমার ছেলে মেয়ে হয়, আমার 4টা ছেলে হয়, একটা মেয়ে হয়। আমি ছেলে মেয়ে সবাইকে বিয়ে শাদী দিয়েছি, সবারই বিয়ে শাদী হয়েছে। এবং প্রায় 30 বছর ধরে আমি আজকে আমার বিবাহিত বয়স 30-এরও বেশি হবে, আনুমানিক 30 বললাম, হয়তো তার থেকেও বেশি হবে। কিন্তু আমি আর কখনো স্বপ্নেও না, সরাসরিও না, রানী অথবা ওই দাদিকে আর দেখতে পেলাম না। আমার ভিতরে তখন বারে বারে একটা প্রশ্ন জাগতেছে যে কি হয়েছিল। এবং একটা সময় সিরাজি কবিরাজও মারা যায়। সিরাজি কবিরাজ মারা যায় এবং আমি অনেক দিন পর্যন্ত দিঘির পাড়ে এই জায়গায় ওই জায়গায় অনেক দিন দাদিকে খুঁজে বেড়াইছি, কিন্তু দাদি আর রানীকে আমি দেখতে পাই নাই। আমার বয়স এখন প্রায় আপনার 60-এর কাছাকাছি। যে কোনো সময় হয়তো আমি নিজেও মারা যেতে পারি। আমার বয়স অনেকটা শেষের দিকে আসছি। তো এখন এই বয়সে এসেও না আমি আমার সিরাজি কবিরাজের, অনেকেই বলে সিরাজি কবিরাজ আমার দাদিকে মেরে ফেলেছে, সিরাজি কবিরাজ রানীকে মেরে ফেলেছে, জিনটাকে সিরাজি কবিরাজ বন্দি করে ফেলেছে, বা দোনোটাকেই মেরেছে, এরকম অনেক কথাই সিরাজি কবিরাজ বলতো। কিন্তু আমি বুঝতে পারতাম না। অনেকেই বলতো সিরাজি কবিরাজ এটা করছে, কিন্তু মরণের আগ পর্যন্ত আমি সিরাজি কবিরাজকে বারবার জিজ্ঞেস করেছিলাম আপনি কিছু করেছেন কিনা, আপনি কিছু করেছিলেন কিনা, কিন্তু সিরাজি কবিরাজ কোনো কিছুই স্বীকার যায় না। যাই হোক, আজকে আমি জীবনের এই প্রান্তে এসে দাঁড়িয়েছি, এবং হঠাৎ করে এই বয়সে আপনার কয়েকটা গল্প, আমি এই ধরনের গল্পগুলো শুনি, বিশেষ করে জিন পরীর গল্প আমার ভালো লাগে, যেহেতু আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। এই জন্য এই গল্পগুলো শুনতে আমার ভালো লাগে, আমি গল্পগুলো শুনি। সে জায়গা থেকে আপনার এই গল্পটা আমার হৃদয় স্পর্শ করেছে, আমার ভালো লেগেছে। একটা গল্প পর্ব হচ্ছে অত পর্বের গল্পটা আমার ভালো লেগেছে, এবং সেখান থেকে আমি আপনাকে আমার গল্পটা বললাম। যদি পারেন আপনি আমার গল্প রেকর্ড করবেন, এবং আমার এই ঘটনা আমাদের রংপুরের এই গ্রামের, কৃষ্ণপুর গ্রামের প্রতিটা মানুষ জানে, প্রতিটা মানুষ এই ঘটনার সাক্ষী যারা আমার বয়সী। আপনি আমার কথা বিশ্বাস না করলে একদিন সরজমিনে এসে সব কিছু দেখে যেতে পারেন, বা গ্রামবাসীকে জিজ্ঞেস করলে যারা আমার বয়সী তারা সবাই আপনাকে সঠিক উত্তর দেবে। আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া, ভালোবাসা। আমার জন্য দোয়া করুন। আমার মা মারা গেছে, আমার জন্য দোয়া করুন। আমার ছেলে মেয়েদেরকে আমি বিয়ে শাদী দিয়েছি, ওদের জন্য দোয়া করবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই আরিফুলের জীবনের এই ভয়ঙ্কর গল্পটা শোনার জন্য। দেখেন, এই গল্পটা এরকম একটা গল্প যে সত্যি কথা বলতে গেলে আমার শরীরে ভয় ধরে দিয়েছে। এই জিনিসগুলো বিশ্বাস করা সত্যিই কষ্টের। সাপ গলায় দিয়েও হয়তো এই গল্পগুলো আমি কাউকে বিশ্বাস করাতে পারবো না, কিন্তু যারা গল্পগুলো লেখে আমি যখন তাদের সাথে কথা বলি তখন আমার কাছে মনে হয়েছে না, এই মানুষগুলো আসলেই মিথ্যে বলে না। আরিফুল ইসলাম উনি যেই কথা বলেছে বা যে ঠিকানা উনি আমাকে দিয়েছে, রংপুরের কৃষ্ণপুর বলে একটা গ্রাম, থানা, ইউনিয়ন, সব কিছু উনি আমাকে লিখেছে। তা আমি সরাসরি আসলে কখনোই কোনো গল্প এভাবে সরজমিনে গিয়ে জাস্টিফাই করি না। গল্প যদি মানুষ পাঠায় আমি জাস্ট আমার মতো করে এটা সাজিয়ে প্রচার করি, জাস্ট এতটুকুই। তো আরিফুল ইসলামের গল্পটা আমার কাছে ভালো লেগেছে, এই জন্য এই গল্পটা রেকর্ড করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে লিখবেন, এবং ওই গল্প নিয়ে যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে তো সেটা লিখতেও ভুলবেন না। আজ এখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।